আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেক্টর পর্ব 4-এ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে একজন যুক্ত হয়ে গিয়েছো। তো সবাই একটু সবার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে জানাও যে আজকের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, যেন খুব দ্রুত সবাই আজকের ক্লাসে যুক্ত হয়ে যায়। ওকে, সো আমরা দেখতে দেখতে ভেক্টর পর্ব 4-এ চলে এসেছি, তাই না? আচ্ছা, এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের সাথে 6 জন যুক্ত হয়েছে। আসলে ভাইয়া খুব অসুস্থ ছিলাম, এই কারণে ক্লাসটা মিস হয়ে গেছে। তোমাদের সাথে ক্লাস অ্যাকচুয়ালি মিস করতে চাই না কখনোই, কারণ ইউ আর অ্যামেজিং অডিয়েন্স। তোমরা প্রত্যেকটা ক্লাসে সর্বোচ্চ সংখ্যক সাপোর্ট দিয়েছো আমাকে, সর্বোচ্চ সাড়া ফেলেছো। এটা আমার কাছে খুব ভালো লাগে যে তোমাদের এই যে ফিজিক্স শেখার প্রতি একটা আলাদা একটা প্যাশন আছে তোমাদের এই গ্রুপে যারা আছো। ওকে, সবাই একটু সকলের বন্ধুদেরকে মেনশন করো। আজকে ঈদের আগে লাস্ট ক্লাস, 2টা ক্লাস হলো না, এজন্য আমিও খুব ব্যথিত। বাট আজকে আমরা লব্ধি দিয়ে শেষ করব। ঈদের পর লব্ধির পরবর্তী অংশটুকু তোমরা জানবা। তো আমরা টোটাল 14 থেকে 15টা ক্লাস নিব, যেহেতু তোমাদের কলেজ শুরু হতে অনেক দেরি, তাই এই অধ্যায়টা আমরা একটু ভেঙে ভেঙে আস্তে ধীরেই পড়াবো। যেমন নর্মালি পড়ালে 10টা ক্লাসে শেষ হয়ে যেত, বাট আমরা আরেকটু স্লোলি পড়াবো। দ্যাটস ওয়াই এটা 15টা ক্লাসের মধ্যে আমরা শেষ করব। বা সেদিন এই লেকচারটা তিতা না, বরং মিঠাই ছিল। থ্যাংক ইউ স্যার। এখন আপনি সুস্থ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি খুব পেটের সমস্যার সৃষ্টি হয়, তো এখন আমি খুব টায়ার্ড। শরীর থেকে যথেষ্ট পরিমাণ সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায়। সো বুঝতেই পারছো, আমি আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সবাই একটু সকলকে মেনশন করো, হ্যাঁ? বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা যারা এই গ্রুপে আছে সবাইকে মেনশন করো। আজকে খুব চমৎকার একটা ক্লাস হবে এবং চমৎকার একটা টপিক আমরা শিখব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি নাকি? তো ক্লাস শুরু করার আগে একটু সবাইকে বলি যে তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম ত্রিভুজ সূত্র, তাই না? তো ত্রিভুজ সূত্রের মাধ্যমে লব্ধির মান নির্ণয় শিখেছি, লব্ধির দিক নির্ণয় শিখেছি। ফিজিক্সের দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল, যে লব্ধিটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে ওই অ্যাঙ্গেল বের করা শিখছি, লব্ধির মান বের করা শিখছি, তাই না? সো আজকে আমরা শিখব সামান্তরিকের সূত্র, এবং দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই অধ্যায়ের বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলার মধ্যে একটা, এবং এটা দিয়ে আমরা 10টার মতো অঙ্ক করব। এই 10টা অঙ্ক এমনভাবেই বাছাই করা যে এই 10টা অঙ্ক করলে লব্ধি রিলেটেড যে কোনো প্রবলেম তুমি ডিল করতে পারবা। ওকে, সো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। সবাই মন দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো প্রথমেই আমরা আজকের ক্লাসটা শুরু করার আগে একটা অঙ্ক দিয়ে শুরু করব। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এইচডব্লিউ দিছিলাম তোমাদেরকে। তোমরা যারা যারা পারবা তারা অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও। এই যে এখানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, এটা কি যোগ বোঝায়? বলো তো দেখি। তোমরা আগে আমাকে কমেন্টে জানাও যে দুইটা ভেক্টরের যোগফল ইজ ইকুয়াল টু আর ভেক্টর, এটা কি যোগ বোঝায়? আসলে এটা কি যোগ ফল বোঝায়? এটা কি সামেশন বোঝায় না কি বোঝায়? এটা আসলে কি বোঝায়? ইয়েস, এটা বোঝা হচ্ছে পি আর কিউ আলাদা আলাদা দুইটা ভেক্টর, এরা মিলে লব্ধি আর গঠন করে। এটা বোঝাচ্ছে পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর। বাট এখানে দেখো কোনো ভেক্টর সাইন নাই, তার মানে এইটা মোটামুটি বীজগণিত বোঝাচ্ছে। তো এখান থেকে বলছে যে পি আর কিউ ভেক্টর দুইটার মধ্যে সম্পর্ক কি। আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এটা শর্টকাটেও করা যায়, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না ভাইয়া? আমাদেরকে বলেছে পি আর কিউ ভেক্টর দুইটার মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, আমরা আর সমান কি জানি? আমরা আর স্কোয়ার সমান জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা সমান লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। লেখা যায় না? আর স্কোয়ারের জায়গায় আমি লব্ধির মানের এই সূত্রটা বসায় দিলাম। এই পাশ পি স্কোয়ার কিউ স্কোয়ার কাটাকাটি, তাহলে এখানে পাবো 2p কিউ কজ আলফা
আর ওই পাশে পাবো আমরা 0। তাহলে cos আলফা সমান হবে 0। তাহলে cos কত ডিগ্রির মান 0 ভাইয়া? তাহলে আলফার মানটা হবে 90 ডিগ্রি। এটা ভাইয়া এমনিও করা যায়, এটা ম্যাথমেটিক্স না করেও অ্যান্সারটা বের করা যায়। তো এখানে আলফা 90 ডিগ্রি বলতে বোঝাচ্ছে পি আর কিউ এর মধ্যে সম্পর্ক, মানে বোঝাচ্ছে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। এই যে দেখো, এটা যদি হয় পি ভেক্টর, তাহলে কিউ ভেক্টরটা কই? এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এবং এরা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। এটাই বোঝানো হয়েছে যে পি আর কিউ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। এই হচ্ছে পি ভেক্টর এবং এইটা আমাদের কিউ ভেক্টর, এরা পরস্পর 90 ডিগ্রি কোণে। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমাদেরকে অনেকে উত্তর দিয়েছো ভাইয়া এর মধ্যে সম্পর্ক হলো এরা একে অপরের উপর লম্ব। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, রেডি। এই গেল হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। এরপরে দেখো একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। এখানে ভাইয়া ভেক্টর বীজগণিত ফর্মে আছে, তাই না? দেখো এখানে ভেক্টরটা, মানে এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে আছে বলা যায়, যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এবং i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টর দ্বয়ের সাথে কি ভেক্টর যোগ করলে লব্ধি হিসেবে j ক্যাপ পাওয়া যাবে? লব্ধি হিসেবে কি পাওয়া যাবে? j ক্যাপ পাওয়া যাবে। ভেক্টর দ্বয়ের সাথে কি ভেক্টর যোগ করলে লব্ধি হিসেবে j ক্যাপ পাওয়া যাবে? তার মানে এদের সাথে আমি আর কি যোগ করলে লব্ধি হিসেবে আমরা j ক্যাপ পাবো? দেখো, একটা হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এইটা। আরেকটা হলো i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আরেকটা ভেক্টর। এটা দুইটা ভেক্টর। এদের সাথে এক্সট্রা কি যোগ করলে আমরা লব্ধি হিসেবে j ক্যাপ পাবো? এদের সাথে কি যোগ করলে, আমি ধরে নিচ্ছি, ধরি এদের সাথে নতুন একটা ভেক্টর যার নাম আমি দিলাম x ভেক্টর। এই দুইটার সাথে আমি যদি x ভেক্টরটা যোগ করি তাহলে লব্ধি হিসেবে আমি j ক্যাপ পাবো। তাহলে আমরা জানি লব্ধি r সমান হলো, এটার নাম আমি দিলাম p ভেক্টর, এটার নাম আমি দিলাম p ভেক্টর, এটার নাম আমি দিলাম q ভেক্টর, আর এক্সট্রা যাকে যোগ করব সেটা ধরো x ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি লব্ধি r হবে p প্লাস q প্লাস x ভেক্টর। লেখা যাবে নাকি যাবে না? যাবে। এখন এই লব্ধি ভেক্টরটা হবে কি? j ক্যাপ। লব্ধি হিসেবে কাকে পাবো? j ক্যাপ। তাহলে শর্ত অনুযায়ী এই লব্ধির মানটা হচ্ছে অনলি j ক্যাপ, মানে লব্ধির মান না, অ্যাকচুয়ালি লব্ধি ভেক্টরটা হচ্ছে j ক্যাপ সমান p প্লাস q, মানে এইটার সাথে এটা যোগ করব। দুইটা i এর সাথে একটা i যোগ করলে পাওয়া যাবে 3টা i। তাহলে এখানে থাকবে 3i ক্যাপ। আমি একেবারে যোগ করতেছি, p ভেক্টর আর q ভেক্টর একেবারে যোগ করতেছি। 3টা j এর সাথে মাইনাস 2টা j যোগ করলে থাকবে মাত্র একটা j ক্যাপ। আর মাইনাস 5 এর সাথে এই যে 3 যদি যোগ করি আমরা পাবো -2, এখানে থাকবে -2k ক্যাপ। এর সাথে আমার আরো যোগ করতে হবে x ভেক্টর। x হচ্ছে অজানা ভেক্টর এবং এই সমষ্টিটা পাবো আমি j ক্যাপ। সমষ্টি মানে ভেক্টরের সমষ্টি মানেই লব্ধি, তাহলে লব্ধি পাবো j ক্যাপ। x এর ভ্যালুটা বের করব। তাহলে x সমান হবে, x কে এক পাশে রাখবো, j ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস j ক্যাপ, তাই না, প্লাস 2k ক্যাপ। এই যে এক্সটাকে এক পাশে রেখে এই পুরোটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে গেল, এই যে কাটা, তাহলে এটা থাকবে মাইনাস 3i ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের এক্স ভেক্টর। তার মানে আমি যদি পি আর কিউ এর সাথে এই যে দুইটা যে গিভেন, এই গিভেন ভেক্টর দুইটার সাথে এইটা যোগ করি তাহলে লব্ধি হিসেবে আমরা j ক্যাপ পাবো। অঙ্কটা সহজ না কঠিন বলো? একদম পানির মতো সোজা, মানে যোগফল। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি এতক্ষণ ধরে বলছেন লব্ধি মানে যোগ না, তাহলে এখানে যে যোগ করছেন, ভাইয়া এখানে তো ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে,
আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো থাকা মানে বুঝবা যে এটা ভেক্টর ফরম্যাটে দেওয়া। এটা পি ভেক্টর, এটা ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটাও ভেক্টর। দুইটা ভেক্টরের সমষ্টি করা যাবে, তাহলে আমরা একটা ভেক্টর পাবো। আর এখানে বলছে সেই লব্ধি ভেক্টরটা কত, জে। এখন এই লব্ধিটা কয়টা ভেক্টরের সমষ্টি, তিনটা ভেক্টরের সমষ্টি। এইটার অজানা একটা এক্স, এই অজানাটাই আমরা বীজগণিতের মতো করে বের করছি, যে আমাদের যে দুইটা দিয়ে দিছে এদের সাথে আমি এই অজানা জিনিসটা যোগ করলেই লব্ধি হিসেবে জে ক্যাপ পাবো। একদম সোজা, একদম সোজা, একদম সোজা, যোগ বিয়োগ, যোগ বিয়োগ। নেক্সট, এ ও বি যোগ করার ক্ষেত্রে সাধারণ নিয়মের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বলো। যশোর বোর্ড 2022-এ আসছে, দেখি কে কে পারো। ভাইয়া সাধারণ নিয়মটা মনে আছে? একটা ভেক্টর আরেকটা ভেক্টরের পিছনে লাইগা থাকলে প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দু পর্যন্ত যেই রেখাটা টানা হবে ওইটাই হবে লব্ধি। মনে আছে তোমাদের? যে দুইটা ভেক্টর যদি এমনভাবে থাকে, দুইটা ভেক্টর যদি এমনভাবে থাকে যে একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার পাদবিন্দু, তাহলে প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটি হবে লব্ধি, তাই না? এটাই হবে লব্ধির মান এবং দিক নির্দেশ করা ভেক্টর। তাহলে দেখি সাধারণ নিয়ম কোনটা। নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালভাবে স্থানান্তর করা হয়। বি এর আদিবিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করা হয়। এর আদিবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে, এই যে এটা 2 নাম্বারটা কারেক্ট। বি এর আদিবিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করে বি এর শীর্ষবিন্দু থেকে এর আদিবিন্দু পর্যন্ত সরলরেখা টানা হয়, এটা ভুল কথা। নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালভাবে স্থানান্তর করা হয়। তাহলে 1 আর 2 কারেক্ট, 3 নাম্বারটা কারেক্ট না, কারণ দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, বি এর আদিবিন্দুকে এর শীর্ষবিন্দুতে লাগানো হয়েছে। তারপরে এই যে 3 নাম্বার বাহুটা লব্ধি, এটা কারেক্ট, মানে 2 পয়েন্ট নাম্বার 2 কারেক্ট। এবং নতুন অবস্থানে সমান্তরালে স্থানান্তর করা হয়, মানে একটার পায়ের সাথে একটার মাথা মিলাইতে হবে। তাহলে এটা কিভাবে মিলাইছো? সমান্তরাল স্থানান্তরের মাধ্যমে। সো অ্যান্সার হচ্ছে 1 এবং 2। এই পোলাপাইন তো সব পারে, আরে শালার সেরা। এরপর বলো এটা কি? দুটি ভেক্টরের মান সমান, সিলেট বোর্ড 21-এ আসছে। কোন অবস্থানে লব্ধি এদের একটি ভেক্টরের মানে √3 গুণ হবে? এই যে দেখো কি বলছে, প্রশ্নটা ভালো মতো বুঝতে পারলে কাজ শেষ। দুইটা ভেক্টরের কি সমান ভাই? মান সমান। মান সমান বলতে বুঝাইছে পি একটা ভেক্টর সাপোজ, এবং পি ভেক্টরের মান মনে করো পি, আবার কিউ আরেকটা ভেক্টর, এর মানও কত হয়? পি হবে, কারণ মান সমান বলছে। দিক কোন দিকে আমি জানি না, বাট আমি জানি দুইটা ভেক্টরের মান সমান। কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানের √3 গুণ হবে? লব্ধির মান হবে যে কোনো একটি ভেক্টরের মানের √3 গুণ, মানে লব্ধি ভেক্টর যদি হয় আর এর মান হবে এই মানের √3 গুণ, মানে √3p। কোন অবস্থানে মানে অ্যাঙ্গেল চাইছে ভাইয়া, তিনটা ভেক্টরের মানই দেওয়া আছে। পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান পি, কারণ মান সমান, এবং এদের যে লব্ধির মানও বলা আছে √3p। তাহলে বলছে এদের মধ্যবর্তী কোণ কত, অ্যাঙ্গেল কত, বের করো দেখি। আমরা লব্ধির সূত্র জানি না? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবার বলো এখানে আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালু হচ্ছে √3p, স্কোয়ার করলে হবে 3p স্কোয়ার। এই পি এর মান পি স্কোয়ার, কিউ এর মানও পি স্কোয়ার, 2p cos আলফা। এবার আলফার মানটা বের করব। পি স্কোয়ার মানে 2p স্কোয়ার, 3p স্কোয়ার থেকে 2p স্কোয়ার বিয়োগ দিলে একটা পি স্কোয়ার থাকবে, এখানে থাকবে 2p স্কোয়ার cos আলফা। তাহলে পি স্কোয়ার কাটা, cos আলফা সমান হাফ, cos আলফা সমান কত আসে? হাফ। সুতরাং আমাদের আলফার মান আসবে কত? 60 ডিগ্রি। তাহলে এটা তো কানার ভাই অন্ধও পারবে। দেখি তো তোমরা পারছো কিনা, ওয়াও মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ অল আর রক্স, ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, একদম সোজা, তাই না? আমরা পারবো আশা করি। নেক্সট এই যে সেই অঙ্ক, ঢাকা বোর্ড 2017। বলো, এটা গত ক্লাসেও পড়াইছি, ত্রিভুজ সূত্র। আমরা দেখব এই যে এই চিত্র অনুযায়ী নিচের কোন সমীকরণটি সঠিক। আমরা দেখব কে কার পিছনে লাইগা আছে। এখানে দেখো এম এর পিছনে লাইগা আছে। তাহলে আমরা জানি যে একই ক্রমে দুইটা বাহুর যোগফল মানে n ভেক্টর প্লাস m ভেক্টর
সমান হবে বিপরীত ক্রমে তৃতীয় বাহুর সমান, বিপরীত ক্রমে আছে এল, তাহলে এল এর সমান। এই সমীকরণটা নিচের এই যে ডি নাম্বার অপশনটা ফলো করে। পারবো না আমরা? এই পোলাপাইন সবই তো পারে, ভেরি গুড। পোলাপান তো সবই পারে, ভেরি গুড। তো এই ছিল আমাদের গতকালকের ক্লাস। এবার আজকের ক্লাস শুরু। ওকে, রেডি, স্টেডি, গো। সবাই একটু লিখো আজকের ক্লাস, এবং আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক লব্ধির সামান্তরিকের সূত্র। আচ্ছা, কথা ভালো মতো বুঝো, বাংলা কথা তো বুঝো। আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে গত ক্লাসে লব্ধির মান বের করা শিখছি, লব্ধির দিক বের করা শিখছি, তাই না? দেখো, দুইটা ভেক্টর মিলে নতুন একটা ভেক্টর সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি লব্ধি। তো লব্ধির মান বের করা জানি, লব্ধির দিকের সূত্রও জানি। এবার আমরা সেটাই বের করব কোন সূত্রের মাধ্যমে? সামান্তরিকের সূত্রের মাধ্যমে। কোন সূত্রের মাধ্যমে? সামান্তরিকের সূত্রের মাধ্যমে। তো সামান্তরিকের সূত্রে কি বলছে? সামান্তরিকের সূত্রে বলছে, ধরো এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, দেখো এই বিন্দুতে এই মনে করো একটা ভেক্টর, ওকে, এবং এই বিন্দুতে এই হচ্ছে আরেকটা ভেক্টর, এবং এই দুইটা ভেক্টর এমন ভাবে ক্রিয়াশীল, দেখো দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল। তোমরাই বলো, এই বিন্দুটাকে মনে মনে ভাবো একটা ফুটবল। এই ফুটবলকে একজন এদিকে লাথি মারলো, আরেকজন এইদিকে লাথি মারলো। ফুটবলটা কোন বরাবর যাবে বলো? ফুটবলটা কোন বরাবর যাবে? এট এ টাইম আমরা দুজন এসে যদি ফুটবলটাকে এভাবে লাথি মারি, এই মনে করো তোমার মাথায় যে আমি এদিক থেকে একটা মারলাম, তোমার আমার বন্ধু এদিক থেকে একটা মারলো, তোমার মাথা কিন্তু ওইদিকেও যাবে না, ওদিকেও যাবে না, ঠিক মাঝ বরাবর যাবে। বাট আমরা এখন আর মাঝ বরাবর বলবো না, কারণ আমরা এখন সুশিক্ষিত। আমরা বলবো লব্ধি বরাবর যাবে। কোন বরাবর যাবে ভাই? মাঝ বরাবর বলবো না, আমরা বলবো লব্ধি বরাবর। এই যে আসাদুল ইসলাম, ভেরি গুড, বলছে লব্ধি বরাবর, মাঝখানে বলা যাবে না, বলতে হবে লব্ধি বরাবর। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা যাবে লব্ধি বরাবর। এই লব্ধিটা কোন বরাবর হবে সেটা আমরা বের করতে পারি সামান্তরিক সূত্র দিয়ে। কিভাবে? এই যে দেখো, মজা দেখো, আমরা বের করে ফেলবো লব্ধি কোন বরাবর হয়। দেখো মজা দেখি, যে এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল। এখন এই দুইটা ভেক্টর দিয়ে তুমি কি একটা সামান্তরিক আঁকতে পারবা? পারবা? ছোটবেলা থেকে সামান্তরিক আঁকা শিখছো, কেমনে একবার দেখো। এই বাহুর প্যারালাল একটা বাহু না, এই যে প্যারালাল, প্যারালাল, এই যে প্যারালাল। তারপরে এই বাহুর প্যারালাল একটা বাহু না, এই যে প্যারালাল। হয়ে গেল ভেক্টর, হয়ে গেল সামান্তরিক, হয়ে গেছে না? একটা সুন্দর সামান্তরিক হয়েছে না? মোটামুটি সুন্দর একটা সামান্তরিক হয়েছে। তাহলে দেখো এখানে কি বলছে, যে কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই যে দেখো সামান্তরিকের এটা একটা সন্নিহিত বাহু এবং এটা আরেকটা বাহু, মানে এই দুইটা বাহুকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে, তাহলে বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, বাহু দুইটার ছেদবিন্দু দিয়া অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণটাই লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা অফ প্যারালেলোগ্রাম, মানে হচ্ছে সামান্তরিকের সূত্র, লব্ধির সামান্তরিকের সূত্র। তাহলে সামান্তরিকের সূত্র আমাদেরকে বলে দিচ্ছে যে লব্ধিটা কোন বরাবর সৃষ্টি হবে। সামান্তরিকের সূত্র আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা লব্ধিটা কোন বরাবর পাবো। কোন বরাবর পাবো? এরপর থেকে যদি কেউ কইছো যে মাঝ বরাবর, তার একদিন কি আমার একদিন, তোমরা অলওয়েজ বলবা সামান্তরিকের কর্ণ বরাবর। কি বলবা? আমি যদি বলি দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এই হচ্ছে সেই বিন্দু, তাহলে বিন্দুটা কোন বরাবর যাবে বলো? তোমরা বলবা সামান্তরিকের কর্ণ বরাবর। উত্তর দাও, কি বলবো এটাকে? সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। এই যে দুইটা বাহু দ্বারা অঙ্কিত যে সামান্তরিক, প্যারালাল প্যারালাল করে, সেই সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। লব্ধি বরাবর বলবো না, আমরা বলবো সামান্তরিকের কর্ণ বরাবর। সামান্তরিকের কর্ণ বরাবর, দুইটা ভেক্টর একটা সামান্তরিকের লব্ধি বরাবর না, সামান্তরিকের কর্ণ বরাবর। এই যে মাঝখান দিয়ে বলছে, সবাই বলো, একসাথে বলো, একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, বিন্দুটা কোন বরাবর যাবে? উত্তর হবে সামান্তরিকের কর্ণ বরাবর। সামান্তরিকের কর্ণ বরাবর যাবে আমাদের এই বিন্দুটা। আচ্ছা ভাইয়া বলো তো, এই একটা বিন্দু, এখানে এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, আর এখানে এই বিন্দুতে এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, লব্ধিটা কোন বরাবর হবে বলো? এদের দ্বারা এই যে দুইটা ভেক্টর দুইটা বিন্দুতে ক্রিয়াশীল, এর লব্ধিটা কোন বরাবর হবে কেউ বলতে পারবা?
এইখানে লব্ধিটা কোন বরাবর হবে? আসাদুল ইসলাম বলেছে হবে না, আর বাকিরা বলতেছে সামান্তরিকের কর্ণ। আরে বলদের বলদগুলা আগে তাকায় দেখ, এই মনে কর ফুটবল, এই ফুটবলটাকে আমি এদিকে কিক করলাম, আর এখানে আরেকটা ফুটবল আরেকজন এদিকে কিক করলো, এখানে কি লব্ধি হবে? লব্ধি হওয়ার জন্য অবশ্যই দুইটা ভেক্টরকে একটা বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে। এখানে দেখো দুইজন দুইটা ফুটবলে ক্রিয়াশীল, এদের কি লব্ধি সম্ভব? আমি একটা ফুটবলে মারছি এই দিকে, তুই আরেকটা ফুটবলে ওই দিকে মারছিস, তাতে আমার কি? দুই ফুটবলের লাথি মিলে কি নতুন লব্ধি পাওয়া যাবে, নতুন লাথি পাওয়া যাবে? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কোয়েশ্চেনটা কলেজের প্রথম দিনই ধরবে, যে অবশ্যই লব্ধি পেতে হলে একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে, ভেক্টর দুইটাকে একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে, তাছাড়া লব্ধি কখনোই পাবি না। আমি ধর আমার চিরশত্রুকে মারতে গেলাম যাত্রাবাড়ি, আর তুই তোর চিরশত্রুকে মারতে গেলি মিরপুর, এই দুই মারামারি বা তুই মনে করো মিরপুরে গিয়ে একজনকে ঘুষা মারলি, আমি মারলাম যাত্রাবাড়ি গিয়ে ঘুষা, এই দুই ঘুষার লব্ধি কি পাওয়া সম্ভব? কখনোই না। মনে থাকবা তো, লব্ধি পাওয়ার শর্ত কি? অবশ্যই একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে। হ্যাঁ, তেমন মনে হইতে পারে ভাইয়া আমরা যে ত্রিভুজ সূত্রতে পড়ছি, এই যে এটা যে একটা বাহু এই হচ্ছে আর একটা বাহু, তাহলে এই হচ্ছে লব্ধি, তাহলে সেখানে আমরা লব্ধি কেমনে পাইছি ভাইয়া বলো? কে বলতে পারবা এখানে আমরা লব্ধি কেমনে পেয়েছি? যে ভাইয়া এটা তো মনে করো এই বিন্দুতে, আর এটা তো মনে করেন এই বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এটা তো দুইটা ভিন্ন বিন্দুতে, তাহলে এখানে আমরা লব্ধি কেমনে পাইছি? এখানে আমরা লব্ধি কেমনে পাইছি কেউ বলতে পারবা? বলো, কেউ বলতে পারবা এখানে লব্ধি কেমনে পেয়েছি? এনিওয়ান ফ্রম এনিওয়্যার, ক্যান ইউ টেল মি ফ্রম এখানে আমরা কিভাবে লব্ধি পেয়েছি? হাউ উই ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টর ইন ট্রায়াঙ্গুলার ল? কেউ বলতে পারবা ত্রিভুজ সূত্রে আমরা লব্ধিটা কেমনে পাইছি? ভাই ত্রিভুজ সূত্রে আমরা কখনোই বলি নাই যে দুইটা ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল, আমরা বলছি যে আমরা বলছিলাম এখানেও কিন্তু বুঝে নিবা যে অ্যাকচুয়ালি আসলে কিন্তু এই দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল। কিভাবে? এই যে দেখো, তোমাদেরকে ভেক্টরের প্যারালাল স্থানান্তর শিখিয়েছি না? এটারে ধরে আমি যদি পায়ে পা লাগাই দিই, এই যে ভেক্টরের পায়ে পা লাগাই দিছি না, পায়ে পা লাগাইছি, এই যে গোলাপি দুইটার পায়ে পা লাগাই দিলাম, পায়ে পা লাগানোর পর দেখো তো এই সেই একটা বিন্দু, যেই বিন্দুতে এই যে গোলাপি দুইটা ভেক্টর ক্রিয়াশীল, এখন এদের লব্ধি কোন বরাবর হবে? মাঝ বরাবর বললে গাড়াবো, বলতে হবে এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এই দেখো, এই যে গোলাপি দুই বাহু দ্বারা সামান্তরিক কেমনে আঁকবা? এই যে নিচের বাহুর সমান্তরাল, এই বাহুর সমান্তরাল, দেখো তো সামান্তরিকের কর্ণটাই কি সবুজ কালার বাহুটা না? ত্রিভুজ সূত্রে যেইটা লব্ধি হিসেবে পাইছো ওইটাই কি এখানে লব্ধি না? দিস ম্যাজিক, এটাই হচ্ছে ম্যাজিক, যে ত্রিভুজ সূত্রে তুমি যেই লব্ধিটা পাইছো সামান্তরিকের সূত্রে তুমি একই লব্ধি পাবা, একই লব্ধি পাবা। অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রে ইয়েস কর্ণ বরাবরই পাবা। এই যে ত্রিভুজ সূত্রে যেটা করছিলাম, যে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে কাজ করছিলাম, এই যে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে কাজ করছিলাম, ত্রিভুজ সূত্র অনুযায়ী বলেছিলাম যে যদি একই ক্রমে দুইটা বাহু নির্দেশ করে তাহলে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। সেম জিনিসটা আমরা সামান্তরিক সূত্র থেকেই পেতে পারি, জাস্ট এটাকে সমান্তরাল এখানে শিফট করলাম, এরপর সামান্তরিক অঙ্কন করে দেখলাম যে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা সেটাই সামান্তরিকের কর্ণ। মজা না? জিনিসটা কিন্তু মজা। তো আলটিমেটলি আমরা এখন থেকে ত্রিভুজের তৃতীয় বাহুটাও কিচ্ছুই কমো না, এখন থেকে বলবো যে লব্ধি কোণ বরাবর ক্রিয়াশীল? সামান্তরিকের কর্ণ বরাবর। সবাই সব ভুলে যাও, লাস্ট যা যা বলছো সবই ভুলে যাও, খালি মনে রাখবা ওই যে ত্রিভুজ সূত্রে তুমি যে লব্ধিটা পাও ওইটা আর সামান্তরিকের সূত্রের লব্ধিটা একই জিনিস, একই জিনিস, খালি ওইখানে ত্রিভুজ সূত্র দিয়ে প্রকাশ করেছি আর এখানে সামান্তরিক দিয়ে প্রকাশ করেছি, সিম্পল হিসাব। তো একই জিনিস, এই কারণে একটাই মনে রাখবো। তো এখন থেকে মনে রাখবা যে লব্ধি কোণ বরাবর ক্রিয়া করে? সামান্তরিকের কর্ণ বরাবর, দ্যাটস ইট, সামান্তরিকের কর্ণ বরাবর। এবার আমরা এই লব্ধির মান এবং দিক নির্দেশ করব, মানে নির্ণয় করব। দেখো তোমার হাতে কি কি দেওয়া থাকবে, তাহলে আমরা বলবো কি সামান্তরিকের কর্ণ বরাবর। তো আমরা একটু পড়ে নেই জিনিসটা কি। প্রথম কথা, লব্ধি বের করার জন্য অবশ্যই দুইটা ভেক্টরকে
একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে। সেখানে বলছে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এই যে একটা বাহু এবং এই যে একটা বাহু, এদেরকে বলা হয় সন্নিহিত বাহু। এই দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টরের মান এবং দিক নির্দেশ করলে, মনে করো এটা হচ্ছে পি ভেক্টর যার মান হলো পি, এটা কিউ ভেক্টর যার মান হলো কিউ। এই যে দুইটা ভেক্টরের মান এবং দিক নির্দেশ করতেছে। এবার এই দুই বাহু দ্বারা আমি যদি একটা সামান্তরিক পূর্ণাঙ্গ কমপ্লিট করি, তাহলে সেই সামান্তরিকের যে কর্ণ, ওই কর্ণটাই হবে এদের লব্ধি। ওই কর্ণের দিক হবে লব্ধির দিক, আর কর্ণের যে মান বা কর্ণের যে দৈর্ঘ্য, ওইটাই হবে লব্ধির মান। কর্ণের দৈর্ঘ্যটাই হবে লব্ধির মান। আশা করি বুঝতে পারছো, এবং এটাই হচ্ছে লব্ধির সামান্তরিকের সূত্র। এবার আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধির মান এবং দিক বের করব। দেখো তোমার হাতে কি কি দেওয়া আছে ভালো মতো বুঝো। এই যে এই ভেক্টরটা দেওয়া আছে, এটার মান হলো পি, এটার ভ্যালু মনে করো, ভ্যালু মানে বীজগাণিতিক মান 2, 5, 7, এটার মান হচ্ছে পি। এই যে এটা দেওয়া আছে, এটার মান হচ্ছে কিউ। এবং আরো একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই যে পি এবং কিউ, এখান থেকে পায়ে পা মিলছে না, তাহলে এই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে তোমার হাতে জিনিস দেয়া থাকবে কয়টা? 3টা। লিখে নাও, 3টা জিনিস দেয়া থাকবে, 3টা জিনিস দেয়া থাকবে। আগেই বলি, এই সামান্তরিকের সূত্রের যে বিবৃতিটা ঠাড়া মুখস্থ করতে হবে। 3টা জিনিস দেওয়া থাকবে। কি কি দেওয়া থাকবে? পি কিউ মানে বোঝাচ্ছে আলাদা আলাদা দুইটা ভেক্টরের মান দেওয়া থাকবে এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে আলফা। তাহলে কি কি দেওয়া আছে? সবাই হাত তুলে বলো, কি কি দেওয়া আছে? কি কি দেওয়া আছে? কি কি দেওয়া আছে বলবা? কি কি দেওয়া আছে বলবা? বলো। আলাদা আলাদা দুইটা ভেক্টরের মান, মানে পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। এই 3টা জিনিস দেওয়া আছে। তোমার বের করতে হবে এই যে এই জিনিসটা, তোমার বের করতে হবে এই যে এইটার মান কত, এটার মান কত এবং এটার দিক কত। দিক বলতে ফিজিক্সে অ্যাঙ্গেল বোঝায়। তাহলে তোমার বের করতে হবে আর এবং থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পেরেছো? পি কিউ এবং আলফা, এই যে ফাহিম মুনতাসির বলছে আলাদা দুইটা ভেক্টরের মান এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এই 3টা জিনিসই দেওয়া থাকবে। এখন এই 3টা জিনিস দিয়ে আমার সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে এবং এই কর্ণটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সেইটা হিসাব করতে হবে। দেখো এটার হিসাব খুবই সোজা। এই যে এখানে লিখে রাখছি লব্ধির মান নির্ণয়। তো আমরা বলো লব্ধি কোণ বরাবর ক্রিয়াশীল। এই যে দুইটা ভেক্টর, এই মনে করো একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর। বলো দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি কোণ বরাবর হবে? সবাই আগে এটা উত্তর করো। দুইটা ভেক্টর, এটা খালি মান লিখবো, মান, এটার মান পি, এটার মান কিউ, এবং মধ্যবর্তী কোণ আলফা। বলো এদের লব্ধি কোণ বরাবর? সবার বলতে হবে এদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। ইয়েস, রাইট। তাহলে এই যে সামান্তরিক অঙ্কন করব, ফার্স্ট অফ অল এই দুই বাহু দ্বারা সামান্তরিক কেমনে আঁকবা? প্যারালাল প্যারালাল, একটাই সূত্র, প্যারালাল প্যারালাল। এই যে প্যারালাল, ওকে প্যারালাল, ওকে সুন্দর হচ্ছে, এই যে প্যারালাল। ইয়েস, হয়ে গেল সামান্তরিক। এখন লব্ধি কোনটা? লব্ধি হচ্ছে কর্ণ বরাবর, এই হচ্ছে আমাদের লব্ধি। আমরা মূলত এই লব্ধির মান এবং দিকটা হিসাব করব। এই যে লব্ধির মান নির্ণয়, রেডি? কি কি দেওয়া আছে? পি কিউ এবং এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এই যে আলফা, এই 3টা জিনিস দেওয়া আছে। তাহলে আমার টার্গেট লব্ধির মান আর বের করা। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে এইখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে কি? পোলা পাই না, একদম ছোটবেলা জিনিসপাতি সলভ করব। দেখো এইখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমার বড় বাহুটা বের করতে হবে, তাই না? তো বলো কি কি দেওয়া আছে? এই ত্রিভুজ থেকে এই বাহুটা কত? পি, এই বাহুটা কত? কিউ, প্যারালাল। এই যে কিউ বাহুর প্যারালাল বাহু কিউ, আর এই সবুজটা হচ্ছে আর। এই আর এর মানটাই আমরা হিসাব করব। এই আর এর মান হিসাব করার জন্য এটার নাম দেই আমি, এটার নাম দিলাম আমি এ বি সি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ থেকে আমরা বি বিন্দু থেকে একটা লম্ব টেনে দিই, বি বিন্দু থেকে এখানে একটা লম্ব টেনে দিই এবং এসি বাহুটাকে এদিকে একটু বর্ধিত করি।
এবং এই বর্ধিত অংশটুকু যেখানে ছেদ করে ওইটার নাম আমি দিলাম ডি বিন্দু। কি কি করলাম ভাইয়া, বি থেকে একটা লম্ব টেনে দিলাম আর এসিটাকে একটু বর্ধিত করলাম। ওকে, আমার কথা কি বুঝছো? বি থেকে একটা লম্ব টেনে দিলাম আর এসি বাহুটাকে একটু বর্ধিত করলাম। এবার বলো, তোমার হাতে যা যা দেওয়া আছে তা দিয়ে সলভ করবে। এই বাহুটা কত? পি। এই বাহুটা কিউ। এই কোণটা আলফা হলে এই যে এই কোণটা অনুরূপ কোণ না আলফা না? বলো, ওই কোণটা যদি আলফা হয় তাহলে এটাও হবে আলফা। তাহলে বিডি বাহুটা কত হবে বলো? এই যে ছোট্ট ত্রিভুজ, ত্রিভুজ লিখো সবাই, ত্রিভুজ বিসিডি। বিসিডি ত্রিভুজের দিকে সবাই তাকাও। ত্রিভুজ বিসিডিতে আমরা বিডি বাহুটা জানি না, সিডি বাহুটাও জানি না। তো এখানে বিসি জানি। বিসি কত? বিসি বাহুটা হচ্ছে কিউ, বিসির ভ্যালু হচ্ছে কিউ। তাহলে বিডি কত বলো? ভাইয়া বিসি হচ্ছে অতিভুজ, অতিভুজ আর বিডি হচ্ছে লম্ব। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা, সাইন আলফা। সাগরে লবণ অতি। লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে কিউ। সুতরাং বিডির মান হচ্ছে কিউ সাইন আলফা। শেষ ভাই। কানার ভাই অন্ধ পারে এরা। বিডি মানে কিউ সাইন আলফা। তাহলে বলো সিডি মানে কি? সবাই জানো সিডি হচ্ছে ভূমি, তাহলে কজ আলফা। ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে কিউ। সুতরাং সিডি হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা। এই যে সিডি এখান থেকে এই পর্যন্ত কিউ কজ আলফা, আর এই যে বিডি এটা হলো কিউ সাইন আলফা। আমার কথা কি বোঝা গেল? এই তো আলফা পাইতাছি না। আলফা কেন পাইবা না? আলফা কেন পাইবা না? আলফা তো ভাইয়া মধ্যবর্তী কোণ। আমি বললাম না তিনটা জিনিস দেওয়া থাকবে, এখানে দেওয়াই আছে। এই যে গিভেন, গিভেন কি কি? পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান, মান সমান পি। কিউ ভেক্টরের মান সমান কিউ। মধ্যবর্তী কোণ আলফা, এই তিনটা জিনিস দেওয়া থাকবে। মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কি দেওয়া থাকবে? আলফা। এখান থেকে আমরা বের করে ফেললাম যে বি থেকে একটা লম্ব টানলাম বিডি আর সিটাকে একটু বর্ধিত করলাম সিডি। এবার বিডি বাহুটা কত, সিডি বাহুটা কত? এই যে ছোট্ট ত্রিভুজ থেকে বিডি মানে কিউ সাইন আলফা আর সিডি মানে কিউ কজ আলফা। এবার আমরা বের করতে চাচ্ছি কি, আমাদের টার্গেটটা কি? কও বলো, আমাদের টার্গেটটা কি? আমাদের কি টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে লব্ধির মান। লব্ধি কোনটা? ওই যে সবুজ কালার রেখাটা না ভাই? এই যে দেখো 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 দেখো, এই যে সবুজ কালার রেখাটা, এটাই তো আমাদের লব্ধি। সরি, সবুজ এখন লাল হয়ে গেছে। এই লব্ধির মান বের করব, মানে এই রেখাটার দৈর্ঘ্যটা বের করব। সো এটার মান কেমনে বের করবা? খুবই সহজ। এই যে এবার আমরা ত্রিভুজ এবিডির দিকে তাকাও এখানে। সুতরাং ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি সমকোণী, তাই না? ত্রিভুজ এবিডি কেমন ত্রিভুজ? এবিডি ত্রিভুজ হচ্ছে সমকোণী। কেমনে বুঝলাম? এই যে দেখো এ বিডি, বিডি যেহেতু লম্ব, বিডি যেহেতু লম্ব, তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমাদের টার্গেট হচ্ছে এই যে এবি বাহুটা বের করা। তো এখানে এবি হচ্ছে অতিভুজ। এবিটা কি? এবি হচ্ছে অতিভুজ। এই এবিটাই তো আমরা বের করব। এখন আমরা জানি এবি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান বিডি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি। ভূমি কত? এই যে বিডি স্কয়ার, ভূমি হচ্ছে এডি। এই যে এ থেকে ডি পর্যন্ত হচ্ছে ভূমি, তাহলে প্লাস ভূমি মানে এডি স্কয়ার। এবার বলো বিডি কত? ভাই বিডির মান বের করে রেখে দিস অলরেডি। তারপরও এবি মানে হচ্ছে আর, আর স্কয়ার, আর বিডির মান হচ্ছে কিউ কস, সরি কিউ সাইন আলফা, এর উপরে হোল স্কয়ার হচ্ছে বিডি। আর এডি মানে কি দেখো তো, তাকায় একটু। এই যে এডি মানে এই পুরোটা, এই পুরোটা মানে এসি প্লাস সিডি। এডি মানে হলো এসি প্লাস সিডি। এডি মানে হচ্ছে এসি প্লাস সিডি। এসি মানে হলো পি, দেখো এসি মানে পি, আর সিডি মানে কিউ কজ আলফা। তাহলে এটা আমি লিখতে পারি পি প্লাস কিউ কজ আলফা। কথা কি বুঝছি? এর উপরে হোল স্কয়ার। এই যে এডি, এডি মানে হলো এসি প্লাস সিডি, মানে এসি মানে হচ্ছে অনলি পি, আর সিডি মানে হলো কিউ কজ আলফা এর স্কয়ার। এবার ভাইয়া যেই লাও সই কদু, মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এটা কি হবে? কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস এ প্লাস বি হোল স্কয়ার, মানে কি এ স্কয়ার প্লাস 2
এ মানে পি, এ বি হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা 2ab প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আমাদের কাজ কিন্তু শেষ। এই যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা থেকে আমরা কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মানে 1, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আর আমি জানি আমার বাচ্চারা, আমার আন্ডা বাচ্চাগুলা এটা ত্রিভুজ সূত্রতেই শিখেছে, তাই না? ত্রিভুজ সূত্রতে শিখছো, ভুলে গেছো নাকি? জাস্ট সেখানে আমরা ত্রিভুজ দিয়ে বের করছি, এইখানে আমরা এক্সট্রা করে সামান্তরিক একটা বের করছি, ফর্মালিটিস আর কি, আর কিছু না। তাহলে এই হচ্ছে লব্ধির সামান্তরিকের সূত্র থেকে লব্ধির মান নির্ণয়। এই যে এখানে আর বাহুটাই হচ্ছে লব্ধির মান, তাহলে এই মানটা বের হয়ে আসলো পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। শেষ। ওই যেই লাউ সেই কদু। ইয়েস, গত লেকচারে প্রমাণটা করানো হয়েছিল, এটা ত্রিভুজ দিয়ে করাইছি, এবার আর কি সামান্তরিক দিয়ে করাইলাম। গরমে সব ভুলে গেছি, শুধু মনে আছে লব্ধির স্কয়ার সমান পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। ইয়েস ইয়েস ব্রা, ইয়েস বাঁধন আহমেদ। সব ভুলে যাও, তাও ভুলো না, এটা যেন না ভুলো। হ্যাঁ, এটা হচ্ছে লব্ধির মান। এবার লব্ধির দিক। ইয়েস, এটাই তো আগে করছো। লব্ধির কি সূত্র 100টা আসবে নাকি? লব্ধির একটাই সূত্র, পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। লব্ধির মান, লব্ধির মান ডান। সামান্তরিক সূত্র কেন প্রয়োজন? ভাইয়া, এই যে আমরা যে ত্রিভুজ সূত্র পড়েছি, সুন্দর প্রশ্ন করেছো। ত্রিভুজ সূত্র এগুলো হচ্ছে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এগুলো মূলত লব্ধির মান এবং দিক নির্ণয়ের জন্য সূত্র, যে ত্রিভুজ দিয়েও বের করা যায়, সামান্তরিক দিয়েও বের করা যায়। বুঝছো আলটিমেটলি? তো এগুলো হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্র। ওকে, সো এগুলো থেকে আমরা একটাই ফলাফল পাবো, এই যে পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। এবার অ্যাঙ্গেল। হ্যাঁ, এবার অ্যাঙ্গেল। সামান্তরিকের সূত্র কেন প্রয়োজন? লব্ধির মান এবং দিক বের করার জন্য প্রয়োজন। একইভাবে ত্রিভুজ সূত্র কেন প্রয়োজন? লব্ধির মান এবং দিক বের করার জন্য প্রয়োজন। ওইটা ত্রিভুজ দিয়ে দেখাইলাম, এটা সামান্তরিক দিয়ে দেখানো হয়েছে। এই তো ওই ত্রিভুজ সূত্র অনুযায়ী তোমরা একটু চিন্তা করো, ত্রিভুজ সূত্র কি অনুযায়ী লব্ধি কোণ বরাবর? বিপরীত ক্রমে তৃতীয় বাহু বরাবর, তাই না? সো সামান্তরিকের সূত্রে ওইটা কর্ণ বরাবর হয়, মানে ওইটা যেই দিক নির্দেশ করে সামান্তরিক সূত্র কর্ণ বরাবর ওইটাই নির্দেশ করে, একই দিক নির্দেশ করে। আচ্ছা, এবার লব্ধির দিক। লব্ধির দিক নির্ণয়। রেডি? তো এই হচ্ছে একটা সামান্তরিক, সুন্দর একটা অঙ্কন করি, একেবারে অঙ্কন করি। এই হচ্ছে একটা সামান্তরিক। তো এখানে এ হচ্ছে পি বিন্দু, আচ্ছা এ হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা মান পি আর কিউ এর মান, এবং এদের যে কর্ণ এ হচ্ছে এদের লব্ধি আর। আচ্ছা, লব্ধির মান আমরা জেনে ফেললাম, এবার লব্ধির দিক। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে, তিনটা জিনিস দেওয়া আছে। আমরা জানি কি করছিলাম, যে এখান থেকে একটা লম্ব টেনেছিলাম আর এটা একটু বর্ধিত করছিলাম, তাই না? মনে আছে কি তোমাদের? তো তোমাদেরকে একটু মনে করা দেয়, এটা কিউ, এটা আলফা, তাহলে লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, আর এই বর্ধিত ভূমিটা হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা। এবার আমরা লব্ধির দিক বের করব। লব্ধির মান তো আগের স্লাইডে বের করে ফেলছি, এইবার লব্ধির দিক বের করব। ফিজিক্সে দিক বলতেই বোঝায় অ্যাঙ্গেল, ফিজিক্সে দিক বলতেই বোঝায় অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাঙ্গেলও তো সেমই আসবে। ইয়েস নাজমুল নাহার, এই তো তুমি বুঝতে পেরেছো, অ্যাঙ্গেলও সেমই আসবে। দেখো, আমরা লব্ধির দিকটা বের করতে চাই। লব্ধির দিক বলতে এই যে লব্ধিটা কত অ্যাঙ্গেলে গেছে, থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো তুমি একটু ত্রিভুজ, আমি একটু নাম দিই, ত্রিভুজের নাম ছিল এ বি ডি। এই যে বড় ত্রিভুজটাই, বড় ত্রিভুজ থেকে থিটার মানটা বের করো। ত্রিভুজ এবিডি কি সমকোণী ত্রিভুজ না? এবিডি সমকোণী। এই সমকোণী ত্রিভুজে তুমি যদি এই যে থিটার মানটা বের করতে চাও, আমি সমকোণী ত্রিভুজে একটা কমন সূত্র টেন থিটা অ্যাপ্লাই করতে পারি। টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো বলো এখানে লম্ব কোনটা? এ বি ডি ত্রিভুজে লম্ব হচ্ছে বিডি, লম্ব হচ্ছে বিডি, আর ভূমি হচ্ছে এডি, ভূমি হলো এডি। তাহলে বিডি মানে কি? বিডি মানে বিডিকে রাখো, আর এডি মানে কি? এডি মানে হচ্ছে এই যে এটা সি ছিল, এসি প্লাস সিডি, এডি মানে হলো এসি প্লাস সিডি। এবার বলো বিডি মানে কি?
বিডি মানে হলো কিউ সাইন আলফা, এসি মানে হচ্ছে পি, আর সিডি মানে হচ্ছে কিউ কজ আলফা। এবং এটাই হচ্ছে আমাদের লব্ধির দিকের ফর্মুলা। একই আসছে, ইয়েস একই আসবে। ত্রিভুজ সূত্র থেকে যা আসবে সামান্তরিক সূত্র থেকে তাই আসবে, কারণ দুইটা জিনিস দিয়ে আমরা মানে ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র দুইটা দিয়ে আমি এক লব্ধির মান এবং দিক নির্ণয় করি, সেমই আসছে। দেখো টেন থিটা, মনে রাখার সিঙ্গেল ইয়াটা কি, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই যে আর পি এর সাথে অ্যাঙ্গেলটা বের করতেছো, তাই না? এই যে লব্ধির উৎপন্ন কোণ থিটা, এটা কার সাথে? পি এর সাথে। তাহলে পি নিচে সিঙ্গেল, বাকি রইল কি কিউ আর আলফা। কারণ তোমার হাতে দেওয়া আছে, তোমার প্রশ্নে দেওয়া থাকবে তিনটা জিনিস, পি কিউ আলফা। তো মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ আর আলফা। উপরে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। ওকে, তাহলে এই হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্র। পারবো না আমরা? ভাই আমরা টেনই কেন নেই, টেনই কেন নেই? লম্ব ভূমি আছে তাই। আচ্ছা দেখো তো তোমার কি অতিভুজ আছে? তোমার অতিভুজ কি বের করতে হয়েছে না? আগে বের করতে হয়েছে। তুমি সাইন নিয়ে করো, সমস্যা নাই। তোমার যদি মনে হয় ভাইয়া আমি সাইন নিয়ে করবো, ওকে সাইন নিয়ে করি। আমার মন চাইলে আমি সাইন থিটা দিয়ে করবো। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, আর অতিভুজ হচ্ছে আর। এবার এটা দিয়ে করার ক্ষেত্রে তোমার আগে আর এর মান বের করে নিয়ে আসতে হবে না? বলো, আর এর মান বের করে নিয়ে আসতে হবে না? তারপর এখানে বসাবা, দেখবা থিটার মানটা এখান থেকে যা পাবা এখান থেকে তাই পাবা। সো ওইখানে আর এর মান আবার বের করতে হয় কষ্ট করে, এত কষ্ট করার কি দরকার? আমার আর এর মান তো আর না বের করলেও, মানে আর এর মান না দেওয়া থাকলে পি কিউ আলফা দেওয়া আছে যেহেতু, তার মানে এটা দিয়ে ইজিলি করা যায়। আর এটা মনে রাখা সহজ। তুমি সাইন দিয়ে করো, তুমি কস দিয়ে করো, তুমি টেন দিয়ে করো, তোমার যেটা মনে ওটা দিয়ে করো, থিটার মান একই আসবে। তুমি যেভাবে পারো থিটা বের করো, সমস্যা নেই। বাট স্বীকৃত ফর্মুলা হচ্ছে টেনের ফর্মুলা, কারণ লম্ব আর ভূমি দেওয়া আছে। এই যে কিউ সাইন আলফা, আমি বারবার বলতেছি গিভেন কি, এদিকে তাকায় দেখো গিভেন কি, যা যা দেওয়া আছে এই যে এইগুলা পি কিউ আর আলফা দেওয়া আছে, এই সূত্রের মধ্যে পি কিউ আর আলফাই আছে। যা দেওয়া আছে তা দিয়েই সূত্রটা পাবলিশ করতে পারতেছো, এই কারণে এই টেন দিয়েই করি আমরা। ইয়াস, এখানেও সেম, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। আমার মন চাইলো আমি কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করব। সাপোজ এই যে এই অ্যাঙ্গেলটা বের করব, লব্ধিটা আমি ধরে নিচ্ছি পি এর সাথে বিটা কোণে যায়। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা টেন বিটা, টেন বিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এবার বিটা অ্যাঙ্গেলটা কার সাথে? কিউ এর সাথে। তাহলে কিউ নিচে সিঙ্গেল, বাকি রইল কে? পি আর আলফা। উপরে হবে পি সাইন আলফা, নিচে হবে পি কজ আলফা। শেষ। এ হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্র। মনে থাকে জানো, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেলটা কার সাথে ধরতেছো সেটা তোমার খুশি, আমরা অলওয়েজ পি এর সাথে অ্যাঙ্গেলটা নেই। ওকে, তুমি যার সাথেই ধরো সে নিচে একা বসবে, বাকি সাইন আলফা, বাকিটা কজ আলফা। এ হচ্ছে লব্ধির মান এবং দিক। তাইলে আচ্ছা, সামান্তরিকের সূত্রের প্রমাণটা অবশ্যই পারতে হবে। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার করি। তাহলে আমরা কি কি শিখলাম? যে লব্ধি কাজ করবে সামান্তরিকের কর্ণ বরাবর, লব্ধির মান বের করা শিখলাম, লব্ধির দিক বের করা শিখলাম। এবার একটা টেস্ট, কুইক টেস্ট। ওকে রেডি? একটা কুইক টেস্ট দেই। দেখো কুইক টেস্টে বলা আছে একটা সামান্তরিক, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সামান্তরিক। ওকে, একটা সামান্তরিক। এখানে বলা আছে এই যে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ভেক্টর সাইনটা দিয়ে দিই। তাহলে লব্ধি কোনটা? এদের লব্ধি হচ্ছে এটা। না, এখানে লব্ধি টব্ধি আমি কিছু আঁকবো না। আমি বললাম যে পি এর মান হচ্ছে 2 নিউটন, কিউ এর মান হচ্ছে 4 নিউটন, এই মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমি বললাম সবাই লিখো, আর ইজ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। দিস ইজ দ্য কোয়েশ্চেন। অঙ্কটা কিন্তু দারুণ, যে তোমাকে একটা চিত্র এঁকে দিছে, চিত্রের মধ্যে বলা আছে পি ভেক্টরের মান হচ্ছে 2 নিউটন, আর এই যে কিউ ভেক্টর এটার মান হচ্ছে 4 নিউটন, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি। বলছে আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর মান এবং দিক নির্ণয় করো। বলো তো এটার মান এবং দিক কত হবে? কেউ বলতে পারবা? বলো তো দেখি। আচ্ছা,
দেখো ওকে, আরিকা বলছে সূত্রের প্রমাণ কি ইয়াতে আসে, আসুক না আসুক, তুমি আমি যেটুকু শিখাবো ওইটুকু শিখবা, আর আমি যেটুকু শিখাবো না ওটুকু শিখতে হবে না, ঠিক আছে? আচ্ছা দেখি তো, চলো আমার সাথে মিলাও দেখি কার কার হয়েছে দেখি। তো যেহেতু এখানে আর বের করতে বলছে, আর এটা মানে বিয়োগ ফল বোঝায় না, এটা বোঝায় লব্ধি, পি আর কিউ এর লব্ধি, তাই না? লব্ধির মান হচ্ছে আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? তাহলে রুট ওভার অফ পি কত, পি এর মান হচ্ছে 2 প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 4 কজ 60। আমরা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? কজ 60 মান হচ্ছে হাফ, 4 দুগুণে 8, 8 যোগ 16 যোগ 4 রুট ওভার 28, এটা হবে 5.291 নিউটন, এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? घोड़े का अंडा का, अंडे का घोड़े का, घोड़े का अंडा का, अंडा से घोड़े का, এই শিখাইছি তোমা গোরে। তোমাদের কি বিপরীত ভেক্টর বলতে কোনো কিছু মনে নেই? আলে ক্লিয়ার, ভুল, এটা ভুল। একজন এসে এত সহজ ছিল, দেখি কি হয়। আচ্ছা প্রথম কথা দেখো, এখানে আগে বুঝো কি বের করতে বলছে, তোমার আগে বুঝতে হবে কি বের করতে বলছে। হ্যাঁ, তুমি ধুম করে লব্ধির মান দিক বের করে দিলা হবে না, তোমাকে বের করতে বলছেটা কি, তোমাকে বুঝতে হবে কি বের করতে বলছে। বাছা ধন, এই দেখো কি বের করতে বলছে, বলছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করতে, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে পি এবং মাইনাস কিউ এর লব্ধি, পি এবং কিউ এর লব্ধি না, পি এবং কিউ এর লব্ধি না। দেখো এই দুইটা জিনিস আলাদা। তোমাকে যদি এটা বলতো পি প্লাস কিউ, তাহলে বুঝতা যে না যা দেওয়া আছে তাই, তাহলে পি এবং কিউ এর লব্ধি বের করছে বলছে। বাট কোয়েশ্চনে দেখো পি মাইনাস কিউ এর লব্ধি, এটা দ্বারা বোঝাচ্ছে এরকম জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। দেখো এটার এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, এটা দ্বারা বোঝাচ্ছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের সমষ্টি অর্থাৎ লব্ধি। তাহলে পি এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। একজন বলছে -4 হবে, ছাগল, মনোযোগ দাও আগে। পি এবং মাইনাস কিউ এর লব্ধি, তাই না? এবার দেখি চলো, এবার দেখো পি ভেক্টর, এবার আমরা দেখি পি এবং মাইনাস কিউ এর লব্ধি বের করতে হবে, তাই না? লব্ধি সূত্র লিখি আমি আগে। লব্ধি সূত্র হচ্ছে রুট ওভার অফ আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমি লব্ধির সূত্রটা লিখলাম। এবার বলো কার কার লব্ধি? পি এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। তাহলে এবার বলো পি ভেক্টরের মানটা কত, বলো। পি ভেক্টরের মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস, এখানে কি কি ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর। তো বলো মাইনাস কিউ ভেক্টরের মানটা কত? এখানে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে কিউ ভেক্টরের মান। তাহলে মাইনাস কিউ ভেক্টরের মানটা কত হবে কেউ বলো? আচ্ছা আগে ভাগে অ্যান্সার বলতে হবে না, তুমি আগে বলো মাইনাস কিউ ভেক্টরের মানটা কত হবে। মাইনাস কিউ ভেক্টরের মান কত হবে? এই যে এখানে আমরা এই কিউ হলো মাইনাস কিউ ভেক্টরের মান। হ্যাঁ এখানে মান কিন্তু 4ই হবে, মাথায় থাকে জানো। মাইনাস কিউ ভেক্টর বলতে বোঝানো হচ্ছে এই যে এই ভেক্টরটা, ঠিক এই বিপরীত ভেক্টরটা। কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরকে বলা হয় মাইনাস কিউ ভেক্টর। ওকে, তার মানে এটা যদি প্লাস কিউ ভেক্টর হয় তাহলে তার যে উল্টা ভেক্টরটা এটা হলো আমাদের মাইনাস কিউ ভেক্টর। আর মনে রাখবা ভেক্টর যখন তুমি উল্টাইলা তার মান কখনোই পরিবর্তন হবে না ভাই। এটা আমি বিপরীত ভেক্টর যখন পড়াই তখনই বলছিলাম, একটা ভেক্টর এটা যদি হয় কিউ ভেক্টর, ঠিক তার উল্টাটা এটা হবে মাইনাস কিউ ভেক্টর। বাট
মানের কোনো চেঞ্জ হবে না। উল্টানোর কারণে তার কি দৈর্ঘ্যের চেঞ্জ হয়েছে? তার দৈর্ঘ্যের চেঞ্জ হয়েছে? হয় নাই। তাহলে মান কেন মাইনাস হবে? এটার মান কত? 4ই। তাহলে এই যে মাইনাস কিউ ভেক্টরের মান এটা 4ই থাকবে। এটা কিন্তু মান, এই যে এখানে যা বসাচ্ছ তা মান। 2pq, পি কত? পি হচ্ছে 2, এটাও কত? 4 cos। এবার আলফা বলো কত? আলফাটা কি? চিত্র থেকেই বুঝতে পারতেছো। আলফা হলো পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। তো তোমরাই বলো, পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ এটা কি 60 দেখা যাচ্ছে? এটা কত? এটা কি 60? এটা কি 60 বলো তোমরা? এই অ্যাঙ্গেলটা কি 60? না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120। তো এবার ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের এই যে এইটার মান রুট ওভার অফ cos 120 মানে মাইনাস হাফ, মাইনাস মাইনাস হাফ, আর 2 কাটা হয়ে যাবে। 4 দুগুণে 8, 16 আর 4 20, 20 থেকে 8 বিয়োগ দিলে থাকে 12, রুট ওভার অফ 12। তাহলে অ্যান্সার হচ্ছে 3.464 নিউটন। এই হচ্ছে লব্ধির মান। এবার লব্ধির দিক। ওকে, তাহলে দেখো কোথাও চেঞ্জ নাই, সবসময় এই পর্যন্ত সেম। পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস এই পর্যন্ত সেম, কারণ মানের কখনোই নেগেটিভ হবে না। বাট যখন পি মাইনাস কিউ বলবে তখন আলফাটা হবে এই যে পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ, খালি চেঞ্জ হবে কোথায়? আলফাতে। দেখো এই পর্যন্ত সেম। তুমি যদি আর সমান পি প্লাস কিউ বের করতা, রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস, এই পর্যন্ত সেম। খালি এখানে আলফাটা হয়তো পি এবং প্লাস কিউ এর মধ্যবর্তী কোণ 60, আর এখানে আলফাটা হইছে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ 120। আর কোথাও চেঞ্জ নাই। এবার এটা গেল আর এর মান। এবার দিক বের করব। তো ভাই তুমি উপরের চিত্র ভুলে যাও, তোমার এখন লাগবে কোন চিত্রটা? নিচের চিত্র, এই যে এটা, যে পি এবং মাইনাস কিউ। পি এবং মাইনাস কিউ দ্বারা অঙ্কিত সামান্তরিকটা হচ্ছে এরকম প্যারালাল প্যারালাল, এবং কর্ণ হচ্ছে এইটা। তাহলে এই কর্ণটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে? এটা মনে করো থিটা, তাহলে 10 থিটা, যার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল ধরেছি, পি নিচে সিঙ্গেল। বাকি রইল কে? মাইনাস কিউ এর মান মানে 4, তাহলে 4 সাইন, এখন কিন্তু আলফা 60 না, আলফা 120, প্লাস 4 কস 120। এটা ক্যালকুলেট করলেই আমরা পি এর সাথে অ্যাঙ্গেলটা পেয়ে যাব। কথা কি বুঝাইতে পারছি নাকি পারি নাই? সবাই একটু কমেন্টে জানাও। অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা ডিরেকশন এটা। তো আমরা খালি খেয়াল রাখবো, যখন পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বলবে তখন আলফাটা চেঞ্জ হয়ে যাবে কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? পি এবং মাইনাস কিউ এর। যখন পি প্লাস কিউ বলবে তখন পি এবং প্লাস কিউ এর মধ্যবর্তী কোণ, সোজা হিসাব। আলফাটা চেঞ্জ হয়ে যাবে, জাস্ট আলফাটা। এখানেও দেখো আলফাটাই চেঞ্জ হয়েছে, আলফাটাই থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিটা সাইন আলফা, বাকিটা কজ আলফা। খালি আলফাটা চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ না। ভাইয়া মাইনাস কিউ ভেক্টর কি সবসময় নিচের দিকে হবে? নিচে দিকে কেন হবে? কিউ যেদিকে আছে তার উল্টা দিকে হবে। এটা যদি কিউ হইতো তাহলে মাইনাস কিউ হইতো এটা উল্টাটা। যেমন ধরো এখানে আমি যদি বলি মাইনাস পি ভেক্টর কই, এই যে এটা পি ভেক্টর না, পি ভেক্টরটাকে যদি আমরা উল্টায় দিই এই যে এদিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস পি ভেক্টর। কথা কি বুঝছো? এটা হচ্ছে মাইনাস পি ভেক্টর, মানে কোনো একটা ভেক্টরকে উল্টায় দিলে তাহলে আমরা তার বিপরীত ভেক্টরটা পাবো। এটা আমরা 2 নম্বর ক্লাসেই শিখেছিলাম। 2 নম্বর না 1 নম্বর ক্লাস? আচ্ছা যাই হোক, আরেকটা অঙ্ক করাই তাহলে ক্লিয়ার হয়ে যাবা। আমি বললাম যে দেখো এটা সামান্তরিক দিয়ে বোঝাই, এমন একটা সামান্তরিক। আমি বললাম এই বাহুটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। ওকে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা 120 ডিগ্রি। ধরো 120 না, কি রে হচ্ছে না? ওকে, ধর আমি এইভাবে অঙ্কন করি। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর পি ভেক্টর এবং এটা হচ্ছে একটা ভেক্টর কিউ ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 120 ডিগ্রি। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এটার মান হচ্ছে মনে করো 1 মিটার পার সেকেন্ড, এটা একটা বেগ, আর এটার মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, আমি তোমাকে বললাম এইটা নির্ণয় করো, এদের এই যে এই জিনিসটা বের করো, কিউ
মাইনাস পি এর মান দিক, এর মান ও দিক বের করো। এই দুইটা জিনিস চাইলাম, কিউ মাইনাস পি। এবার তুমি কি করবা? তুমি ফার্স্ট অফ অল খুবই সিম্পল, তুমি বুঝবা কি এটা, এটা মানে বোঝায় কিউ এবং মাইনাস পি এর লব্ধি, মানে আর সমান সামথিং মানেই লব্ধি। কার কার লব্ধি? কিউ এবং মাইনাস পি। তাহলে লব্ধির সূত্র কি? লব্ধির মানের সূত্র। তুমি সুন্দর সাদা মনে কাদা না নিয়ে মানের সূত্রটা লিখবা। মানের সূত্র হচ্ছে যেহেতু কিউ আর মাইনাস পি, তাহলে কিউ স্কোয়ার পি স্কোয়ার 2q p cos আলফা লিখলা। এবার মানগুলো বসায় দাও। ভাইয়া কিউ এর মানটা কত? ভাই কিউ এর মান হচ্ছে 2 স্কোয়ার, মাইনাস পি এর মান কত? ভাইয়া এটা কি পি ভেক্টর না? পি ভেক্টরের মান যা, মাইনাস পি এর মানও কি তাই তো হবে। কত হবে? 1 প্লাস 1 স্কোয়ার। মান কিন্তু আবার মাইনাস দিও না কেউ, মান যা তাই থাকবে। 2 ইন্টু 2 ইন্টু 1 কস। এবার আসল খেলা, আলফা। আলফাটা কার কার মধ্যবর্তী কোণ? কিউ এবং মাইনাস পি এর মধ্যবর্তী কোণ। তো এবার এই কোণটা কেমনে বের করবো? ভাই মাইনাস পি ভেক্টরটা বানায় নিমো। কিভাবে বানায় নিমো? এই যে জাস্ট এটার উল্টায় দিব, পি ভেক্টরটাকে জাস্ট উল্টায় দাও, সিম্পলি উল্টায় দিব। পি ভেক্টরটাকে যখন উল্টায় দিব তখন মনে মনে এই পি ভেক্টরটাকে মুছে ফেলবো, এটাকে মুছে ফেলবো, মনে মনে মুছে ফেললাম। এই যে এটা কি ভেক্টর? এটা হচ্ছে আমাদের সেই মাইনাস পি ভেক্টর। এটার মান কত? এটার মান কিন্তু একই থাকবে, মান চেঞ্জ হয় না। কিন্তু এবার পি মানে মাইনাস পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু এইটা, বুঝছো? এটা 120 হলে এটা কত ডিগ্রি? অবশ্যই 60 ডিগ্রি। শেষ, আমাদের লব্ধির মান শেষ। এবার দিক, এবার দিক তোমার চিত্র আঁকতে হবে না, তুমি দিক বের করো। টেন থিটা কার সাথে দিক বের করবা বলো? ধরো তুমি পি এর সাথে করবা, তাহলে লব্ধিটা তো মোটামুটি এই বরাবর যাবে। কিউ আর মাইনাস পি এর লব্ধিটা তো এদিকে যাবে, এটা মনে করো থিটা। কার সাথে থিটা? মাইনাস পি, মানে 1 এর সাথে থিটা। এই যে 1 নিচে, বাকি রইল কে? কিউ এর মান মানে 2, তাহলে উপরে হবে 2 সাইন আলফা। আলফা কিন্তু এখন এই যে এইটা আলফাটা চেঞ্জ হয়ে গেছে, আলফা মানে 60 প্লাস 2 কজ আলফা, কজ 60। তাহলে এখানে ক্যালকুলেট করে তুমি যেই থিটাটা পাবা এটা বলবা মাইনাস পি এর সাথে। দিকটা কার সাথে? মাইনাস পি এর সাথে। লাস্টে লিখে দিতে হবে খালি এই অ্যাঙ্গেলটা কার সাথে? মাইনাস পি ভেক্টরের সাথে। শেষ। কি পারবো না আমরা? এই পারবো না, এটা কি কঠিন কিছু? এগুলো আপেক্ষিক বেগের কনসেপ্টে খুব কাজে লাগবে। ওকে, সো এবার লব্ধির মান নির্ণয় হলো, লব্ধির দিক নির্ণয় হলো। আমরা এটাও জানলাম যে উল্টাইলে কখনোই লব্ধি চেঞ্জ হয়, মানে মান চেঞ্জ হয় না, উল্টাইলে খালি ডিরেকশনটাই চেঞ্জ হয়। তাহলে কি কোয়েশ্চেনের সাথে ধরা যাবে? থিটা কি কিউ এর সাথে ধরা যাবে? হ্যাঁ ধরা যাবে, তুমি যার সাথে মন চায় তার সাথে ধরতে পারো, নো প্রবলেম। থিটা তুমি কিউ এর সাথে ধরো, কোনো সমস্যা নেই। পোলামান ক্লিয়ার? পারবো, ওকে পারবো, ডান। এবার লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটা বুঝো, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। আচ্ছা, আমরা লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে পারি, তাই না? এই হচ্ছে, দেখো মনে করো এটা হচ্ছে তোমার শত্রুর মাথা, তো তুমি আর তোমার ফ্রেন্ড গেলা ওই শত্রুকে ধুলাই করার জন্য। তো তুমি এইদিকে তাকে একটা ঘুষা মারলা আর তোমার ফ্রেন্ড এদিকে ঘুষা মারলো, শত্রুর মাথাটা কোন বরাবর যাবে? এই বরাবর যাবে, তাই না? এই হচ্ছে লব্ধি বরাবর যাবে বা সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। তো তুমি চাচ্ছ মাথাটা আরো জোরে দৌড় দেখ, বা দুইজন মিলে একটা ফুটবলকে কিক করলাম, মাথা না বলি তাহলে বেশি ভায়োলেন্স হয়ে যায়, এটা মনে হয় ফুটবল। তো দুইজন মিলে একটা ফুটবলকে কিক করে অনেক দূরে পাঠাতে চাচ্ছ, তাহলে কি এইভাবে কিক করলে হবে নাকি কিভাবে কিক করলে ফুটবলটা অনেক দূরে যাবে? কি মনে হয় তোমাদের? যে দুইজন মিলে, এই যে তুমি আর তোমার ফ্রেন্ড দুইজন মিলে একই সাথে ফুটবলটাকে কিক করে অনেক দূরে পাঠাতে চাচ্ছ, এইভাবে দুইজন দুই দিকে কিক করলে কি ফুটবলটা অনেক দূরে যাবে? বলো, দুইজন মিলে কিক করলে কি ফুটবলটা অনেক দূরে যাবে? কি মনে হয় তোমাদের? এইভাবে কিক করলে অনেক দূরে যাবে? কোন বরাবর কিক করলে অনেক দূরে যাবে? ভাই দুইজন যদি একই দিকে কিক করো, যে আমি মারলাম তুমিও এই দিকেই মারলা, দুইজন যখন একই দিকে দিবা তখন দেখবা ফুটবলটা অনেক দূরে যাবে। একই দিকে যদি কিক করো, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারতেছো এখানে দুইটা ভেক্টর, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, বাট এই ভেক্টর দুইটা যদি একই দিকে ক্রিয়াশীল হয়, ধরো এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর উপর একই দিক বরাবর দুইটা ভেক্টর ক্রিয়াশীল, একদম একই দিক বরাবর, এই বিন্দুর উপর একই দিক বরাবর দুইটা ভেক্টর ক্রিয়াশীল, তখন দেখবে এই বিন্দুটার সবচেয়ে বেশি জোরে গেছে,
এই যে দেখো, এই মনে করো একটা ভেক্টর পি, একটু আলাদা করে দেখাই নাহলে ব্যাপারটা বুঝতে কষ্ট হবে। আলাদা করে দেখাই যে দুইটা ভেক্টর মনে করো একই সাথে আছে, একই বরাবর আছে দুইটা ভেক্টর, এইটার মান হচ্ছে পি, এটার মান হচ্ছে কিউ। মান এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো? এরা যদি একই দিকে ক্রিয়াশীল হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আলফা হচ্ছে 0 ডিগ্রি। এক্ষেত্রে লব্ধি কত হবে বলো? এক্ষেত্রে এই কণাটা সবচেয়ে বেশি জোরে দৌড় দিবে, মানে লব্ধি হবে সর্বোচ্চ। এক্ষেত্রে লব্ধিকে বলা হয় সর্বোচ্চ লব্ধি। এবং এই সর্বোচ্চ লব্ধির মান কত? মানগুলো বসাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। একই দিকে ক্রিয়াশীল হলে আলফার মান 0 ডিগ্রি, কজ 0 মানে 1, তাহলে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এইভাবে লেখা যায়। তাহলে রুট ওভার অফ পি প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে লব্ধির মান হবে সর্বোচ্চ, এটাকে আর ম্যাক্স বলে। এটা পি প্লাস কিউ, লব্ধির সর্বোচ্চ মান হবে পি প্লাস কিউ। সবাই যেন মনে থাকে, সবার যেন মনে থাকে লব্ধির সর্বোচ্চ মান কত? পি প্লাস কিউ। সবাই বলো, লব্ধির সর্বোচ্চ মান কত? পি প্লাস কিউ। কখন? যখন একই দিকে দুইটা ভেক্টর ক্রিয়াশীল। কেউ আবার বলো না ভাইয়া আপনি তো বলছিলেন পি প্লাস কিউ মানে যোগফল বুঝায় না, এখানে কি ভেক্টর সাইন আছে রে ভাই? এখানে কোনো ভেক্টর সাইন নাই, এই যে মান থেকে ক্যালকুলেট করে মান আসছে, মানে দুইটা ভেক্টর যদি এট এ টাইম একই দিকে কাজ করে তখন তাদের লব্ধি হবে যোগফল পি প্লাস কিউ। এট এ টাইম একই দিকে কাজ করলে লব্ধি হবে পি প্লাস কিউ। ওই যে দেখো, এটা কখন শিখছিলা? ক্লাস 9-10 শিখছিলা, বল অধ্যায়ে মনে আছে? বল অধ্যায়ে কি পড়ছিলা? যে দুইটা বল যদি একই দিকে ক্রিয়াশীল হয়, নেট বল বা মোট বল হবে দুইটা বলের যোগফল। মনে আছে কিনা? মনে করে দেখো, দুইটা বল ফোর্স একই দিকে ক্রিয়াশীল হলে তাদের মোট বল হবে পি, দুইটা বলের যোগফল। আর দুইটা বল বিপরীত দিকে ক্রিয়াশীল হলে মোট বল হবে দুইটা বলের বিয়োগফল। মনে আছে ওই জিনিসটাই, যে দুইটা বল একই দিকে ক্রিয়াশীল হলে মোট বল হবে পি প্লাস কিউ আর ম্যাক্স। এটাকে বলে লব্ধির ম্যাক্সিমাম মান। তাহলে বলো, লব্ধির ম্যাক্সিমাম মান কখন পাওয়া যাবে? যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এবার লব্ধির মিনিমাম মানে আসি, আচ্ছা লব্ধির ম্যাক্সিমাম মানটা গেল। এবার দেখো দুইটা ভেক্টর, এই মনে করো এই কণাটারে একজন এদিকে টানতেছে আরেকজন টানতেছে এইদিকে। ওকে, একটু ওকে, এখানে একটা কণা আছে, এই কণাটাকে একজন টানতেছে এইদিকে পি বলে আর একজন টানতেছে এইদিকে কিউ বলে। এদের মধ্যবর্তী কোণ কত? আলফা সমান 180 ডিগ্রি। এখন এখানে লব্ধির মানটা কত হবে? এখানে লব্ধির মান হবে আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস মধ্যবর্তী কোণ হচ্ছে 180, কস 180 মান -1, তাহলে এটা পাবো পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা হবে রুট ওভার অফ পি মাইনাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা গেলে আর এর মান আসবে পি মাইনাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। এটা কিন্তু ভেক্টর সাইন নাই। কেউ আবার ভাইব না ভাই এটা সামান্তরিক, পি আর কি মাইনাস কিউ এর সামান্তরিক, এটা কেউ বললো না ভাই। এটা বোঝাচ্ছে এটা কিন্তু মান, অনলি মান পি মাইনাস কিউ। এটা হচ্ছে লব্ধির মিনিমাম মান। কখন? যখন আলফা হচ্ছে 180 ডিগ্রি। মানে দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে, ধরো একটা ফুটবলকে তুমি এদিকে লাথি মারলা, বা এই যে ফুটবল না, এই যে কলম, এই কলমটাকে আমি এদিকে টান দিচ্ছি, তুমি এদিকে টান দিচ্ছ, টানাটানিতে কলমটা কোন দিকে যাবে? বড়টার দিকে যাবে। কত বলে যাবে? পি মাইনাস কিউ বলে যাবে। 9-10 শিখছো। আর এই পি মাইনাস কিউ কেমনে আসছে আসলে? এই যে আলফার মান 180 লব্ধি সূত্রে বসানোর পর পি মাইনাস কিউ আসে। 9-10 এগুলো তোমাদেরকে দেখায় নাই, তোমাদেরকে খালি বলছে বিপরীত দিকে কাজ করলে বিয়োগফল, একই দিকে কাজ করলে যোগফল। এগুলা আন্দার মানে হচ্ছে কানার হয়ে অন্ধ বুঝ দিছে তোমাদেরকে, বাট বুঝে জিনিসটা এইভাবে আসে, তখনই লব্ধির আমরা মিনিমাম মান পাবো। তাহলে লব্ধির সর্বনিম্ন মান হবে যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে। আর অবশ্যই এক্ষেত্রে অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। সো এখানে পি বড় হইতে পারে, কিউও বড় হইতে পারে, এই কারণে এই মাইনাস চিহ্নটাকে এরকম একটু ঢেউ চিহ্ন দিয়ে দেখানো হয়। ওকে, এই যে মাইনাস চিহ্নটা এখানে এরকম এটাকে একটু ঢেউ দিয়ে দেখানো হয়। ঢেউ মানে বোঝানো হয় পার্থক্য, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, এইটাই। পি থেকে কিউ বিয়োগ, পি যদি বড় হয় তাহলে পি থেকে কিউ বিয়োগ, কিউ বড় হলে কিউ থেকে পি বিয়োগ। সো এটা দ্বারা জাস্ট এটুকু বোঝানো হয়। তাহলে লব্ধির মিনিমাম মান কখন? যখন দুইটা ভেক্টর 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল।
আচ্ছা, একজন বলছে -2pq কেন হলো ভাই? cos 180 মান কত? -1। -1 যদি প্লাসের সাথে গুণ হয় -2pq তো হবে। কি কয় এইসব বলো কি? মনুরা এসব কও কি? এ হলো লব্ধির সর্বনিম্ন মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত? সবাই বলো। লব্ধির সর্বোচ্চ মান p প্লাস কিউ। কখন? যখন দুইটা ভেক্টর একই দিকে, অর্থাৎ আলফা 0 ডিগ্রি। এটা কখন? যখন আলফা 0 ডিগ্রি। এখানে ভালো করে বড় করে লিখো, আলফা হচ্ছে 0 ডিগ্রি, এখানে আলফা 180 ডিগ্রি। এলো লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। এরপর কিন্তু যদি যেখানে দেখবো 180 ডিগ্রি, মানে কিন্তু আমি লব্ধির সূত্র আর অ্যাপ্লাই করবো না, ডিরেক্ট p মাইনাস কিউ দিব, বড় থেকে ছোটটা বিয়োগ দিব। যেখানে দেখবো 0 ডিগ্রি মানে একই দিকে, সেখানে কিন্তু আমি আবার লব্ধির সূত্র অ্যাপ্লাই করবো না, ডিরেক্ট p প্লাস কিউ দিব। তখন আবার ভরকা যাও না। হ্যাঁ, সবাই ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স? এন্ড দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, দেখো এটার কি সর্বোচ্চ সর্বনিম্ন কিছু না। এই মনে কর একটা ভেক্টর, এ হচ্ছে আরেকটা ভেক্টর, কত ডিগ্রি কোণে কাজ করতেছে? 90 ডিগ্রি, তাই না? আলফা হচ্ছে 90 ডিগ্রি। এখানে আলফা কত? এখানে আলফাটা হচ্ছে 90 ডিগ্রি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো লব্ধি কোণ বরাবর কাজ করবে? সামান্তরিকের কর্ণ বরাবর, ঠিক এই বরাবর হচ্ছে লব্ধি আর। তাহলে লব্ধির মান কেমনে বের করব? তো এখানে মনে রাখবো, আলফা যদি 90 ডিগ্রি হয়, লব্ধির মান হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 এর মান 0, সুতরাং আর এর মান হবে √p² প্লাস q², মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সহজ হিসাব। যদি দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে থাকে, কথাটা মাথায় রাখো, দুইটা ভেক্টর রাশি যদি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে লব্ধির মান হবে √p² প্লাস q²। এটা তো খুবই সোজা। এই যে এই বাহুটা p, এই বাহুটা q হলে আর এর মানটা কত? এই আর এর মানটা কত? এটা তো পিথাগোরাস দিয়েও বের করা যায়, যে লব্ধি সমান বা অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, p² প্লাস q²। হচ্ছে লব্ধির মান। আর এক্ষেত্রে লব্ধির দিক মানে থিটা, টেন থিটা, এটাও ইজিলি বের করা যায়, লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে কিউ, ভূমি হচ্ছে পি, তাই না? লম্ব বাই ভূমি দিয়েই করা যায়, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি 90 ডিগ্রি কোণে থাকে, কারণ ভাই সাইন 90, এখানে মূলত কিউ সাইন আলফাই ছিল, আলফার মানে 90, তো সাইন 90 লিখলেও চলে, না লিখলেও চলে। আর কিউ cos 90, cos 90 এর মান 0, তাহলে কিউটা নিচে থাকবে না। মানে সোজা হিসাব, সোজা বাংলা কথা। এখানে যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ বাছা, সেই ত্রিভুজ থেকেই তো এই থিটা বের করতে পারো, লম্ব বাই ভূমি, কিউ বাই পি, একই কথা। সো এটা একটু মনে রাখবো। এই কেসটা মনে রাখবো কেন? কারণ এই কেসটা আমাদের অঙ্ক করার সময় বারংবার আসবে, যে দুইটা ভেক্টর এমনে আছে, 90 ডিগ্রি কোণে আছে, তাহলে লব্ধির মান কত হবে? √p² প্লাস q²। তখন কেউ কইও না ভাইয়া cos থিটা কই? ছাগল। তখন যদি cos সর দেব, cos আলফা মানে cos 90 হয়ে যাবে 0। আর যদি বলো লব্ধির দিক, লম্ব বাই ভূমি, যেহেতু এভাবে আছে, টেন থিটা লম্ব বাই ভূমি, মনে থাকে জানো। ওকে, দ্যাটস ইট। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। এবার এখান থেকে যেই যে কোয়েশ্চেনগুলো এসেছে, আমরা আমাদের থিওরি শেষ, এবার আমরা অঙ্ক করব। হ্যাঁ, অঙ্ক করব, রেডি? তো আমরা কি কি শিখালাম একটু মনে করা দিই। আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র দ্বারা বোঝা যায় যে লব্ধির মান কেমনে, লব্ধিটা কোন বরাবর ক্রিয়াশীল হবে। একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করলে আমাদের লব্ধি ক্রিয়াশীল হবে কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর। তো সেখান থেকে আমরা লব্ধির মান বের করলাম। লব্ধির মান কেমনে বের করলাম? এই যে এখান থেকে চাঙ্কি বাঙ্গি করে ওই একই মান, √p² q² 2pq cos আলফা। আর লব্ধির দিক কি? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, উপরে সাইন আলফা, নিচে cos আলফা, শেষ। এবার আমি তোমাদেরকে একটা নতুন অ্যাসপেক্ট শিখালাম, সেটা হলো p মাইনাস কিউ দ্বারা বোঝায় p এবং মাইনাস কিউ এর লব্ধি, p প্লাস কিউ দ্বারা বোঝায় p এবং প্লাস কিউ এর লব্ধি। এক্ষেত্রে সতর্ক থাকিতে হবে আলফার জায়গায়। আলফাটা হচ্ছে p এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ, আর এখানে আলফাটা হচ্ছে p এবং প্লাস কিউ এর মধ্যবর্তী কোণ। ওইটা তুমি অঙ্ক দেখেই, চিত্র দেখেই বুঝতে পারবা। এটা দিয়ে আমরা দুটি অঙ্ক করিয়েছি, এই দুটি অঙ্ক বুঝলে আলফার ব্যাপার স্যাপার ক্লিয়ার হয়ে যাবা। ইন ফিউচার আমরা আরো অঙ্ক করিব, সো নো টেনশন। যারা বুঝো নাই খিসকায় বসে থাকো, একটু পরে বুঝবা। এবার লব্ধির সর্বোচ্চ মান, যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, সর্বোচ্চ মান p প্লাস কিউ। দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল,
সর্বনিম্ন হচ্ছে পি মাইনাস কিউ, মানে বড় থেকে ছোটটা বিয়োগ করে দিবা। আর দুইটা ভেক্টর যদি লম্বালম্বি ক্রিয়াশীল, লব্ধির মান হবে √পি² প্লাস কিউ²। এক্ষেত্রে থিটা হবে লম্ব বাই ভূমি। আচ্ছা বলো তো এক্ষেত্রে লব্ধির দিক কোন দিকে হবে? কেউ বলো তো দেখি। এটা হচ্ছে 1 নাম্বার কেস, এটা 2 নাম্বার কেস। এই ক্ষেত্রে তো আমি লব্ধির দিক থিটা তো বের করতে পারলাম। তুমি বলো 1 আর 2 এ লব্ধির দিক কোন দিকে হবে? আর ম্যাক্স আর মিনের দিক নির্ণয় করব কিভাবে? এই তো তাপসী রাবেয়া আমার আগেই প্রশ্নটা করে ফেলছো। দেখি বলো দেখি, এক্ষেত্রে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার কেসে লব্ধির দিক কোন দিকে হবে বলতে পারবা? ভাই এখানে লব্ধির দিক নির্ণয় করার দরকারও নাই, কারণ দেখো ভাই খুবই মানে প্র্যাকটিক্যাল চিন্তা করো। একটা ফুটবলকে তুমি এদিকে লাথি মারলা, তোমার বন্ধু এদিকেই লাথি মারলো, ফুটবলটা যাবে কোন দিকে? এই দিকেই তো যাবে, নাকি আর কোনো দিকে যাবে? ফুটবলে কি পা আছে যে ফুটবল ঘুরে চলে আসবে? না, ফুটবলটা ওই দিকেই যাবে। তাহলে এক্ষেত্রে মানে যখন আলফা সমান 0 ডিগ্রি, তখন অ্যাকচুয়ালি লব্ধিটা, এই যে সবুজ কালার দিয়ে দেখাই, লব্ধিটাও ঠিক এই বরাবরই হবে। মানে লব্ধির মান হবে, লব্ধির দিকটাও হবে 0 ডিগ্রি, মানে থিটার মানও হবে দেখবা 0 ডিগ্রি। তুমি ফর্মুলা দিয়ে বের করো, দেখবা থিটার মানও 0 ডিগ্রি পাবা। বের করে দেখাই, এই যে টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সাপোজ পি এর সাথে, পি নিচে সিঙ্গেল, বাকি রইল কি কিউ। তাহলে এখানে কিউ সাইন আলফা হচ্ছে 0 ডিগ্রি প্লাস কিউ কস 0 ডিগ্রি। সাইন 0 মানে 0, টেন থিটা, থিটার মানও আসবে 0, শেষ। তাহলে এখান থেকে তো ভাই এটার দিক বের করার দরকার নাই। দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে লব্ধিটাও ওই দিকেই হবে, ওই দিকে। এই যে এই দুইটার এই দিকে লব্ধি, মানে এই দুইটা মিলে যেটা হচ্ছে ওইটা তো ওই দিকে হবে। এবার বলো এই ক্ষেত্রে লব্ধি কোনটা? এক্ষেত্রে লব্ধি কোন দিকে হবে? যেটা বড় সেদিকে লব্ধি হবে। সিম্পল, কলমটাকে দুইজন মিলে টানাটানি করতেছি, যেদিকে বেশি বল ওই দিকেই তো যাবে। তাহলে কলমটা এখানে যেটা বড় সেদিকে হবে লব্ধি, লব্ধি হবে বড়টার দিকে। এখানে খুবই সোজা, লব্ধি হবে বড়টার দিকে। লব্ধি মানে ফাইনালটা আসলে বড়টার দিকে, যেটা বড় সেদিকে, তাই না? সোজা হিসাব। 1 আর 2 নাম্বার কেস। এই তো পোলাবেন তো বেড়ে গেছে সব। আহারে সেরা সেরা সেরা, ওয়েল ডান। নেক্সট, এবার চলো আমরা আমাদের অঙ্ক করি। এইগুলো করা শেষ। এবার এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের অঙ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে নুব মার্কা অঙ্ক এসেছে, আমাদেরকে ওরা নুব মার্কা অঙ্ক দেয়, এটা কোনো কথা বলো? দেখো কি দিছে, এ বি সি, কি এ বি সি তিনটা ভেক্টর, এদের মান বলে দিছে 12, 5 আর 13। তার মানে এ এর মান 12, বি এর মান 5 আর সি এর মান 13। এবার বলো তো এখানে লিখছে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এটা মানে বোঝাচ্ছে কি? এটা মানে বোঝাচ্ছেটা কি ভাই? এটা মানে বোঝাচ্ছে সি হচ্ছে এ আর বি এর লব্ধি। তাহলে সি যদি এ আর বি এর লব্ধি হয়, তাহলে আমরা জানি সি স্কোয়ার মানে লব্ধি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। এখান থেকে আমার আলফার মানটা হিসাব করতে হবে। ওই যে এই লাইনটা দ্বারাই তো বোঝাচ্ছে সি হলো এ আর বি এর লব্ধি, তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কজ আলফা। সি এর মান কত? 13 স্কোয়ার, এ স্কোয়ার কত? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 কজ আলফা। আলফাটা হিসাব করতে হবে। 13 মানে 169, 12 মানে 144, 12 স্কোয়ার প্লাস 25 মানে 169। তাহলে এইটা আর এই দুইটা কাটাকাটি, তাহলে থাকবে 2 ইন্টু 12 ইন্টু 5 কজ আলফা ইজ ইকুয়াল টু 0। সুতরাং কজ আলফা ইজ ইকুয়াল টু 0, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। শেষ। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে। কপি তো করলাম, ঠিক তো? হ্যাঁ ঠিক তো, ইয়েস। ওকে, এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের অঙ্ক। কি পারা যাবে না? ঢাবিতে আসছে। এবার দেখো এটা একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি দেখো ভাই, খুবই সোজা। শর্টকাট নিয়মটা দেখো কত সোজা। শর্টকাট নিয়ম অনুযায়ী যে সি হচ্ছে লব্ধি, তাই না? তার মানে এই যে 13 বাহুটা হচ্ছে লব্ধি, 12 আর 5 হচ্ছে দুইটা আলাদা আলাদা বাহু। তো এই মনে করো 12 নাম্বার বাহু, এই বাহুটা 12, ওকে। আর এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, তাহলে 13 বাহু কোনটা? এই হচ্ছে লব্ধিটা 13। তো ভাই এটা 5 হলে এই বাহুটাও কত? 5 না? তাহলে এটা আসলে কি একটা আয়তক্ষেত্রের মতো হবে। কথা কি বুঝছো? 5, 12, 13, এটা কি পিথাগোরাস না? তাহলে দেখো 12 আর 5
এদের লব্ধি হচ্ছে 13, এই যে এটা ত্রিভুজ সূত্র অনুযায়ী, তাহলে 12 আর এই যে 5 এদের লব্ধি হচ্ছে 13, তাহলে অবশ্যই ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি এটা হয় তাহলে 5 আর 12 কিভাবে আছে, 90 ডিগ্রি কোণেই তো আছে। 5 12 13 পিথাগোরাস কোন ত্রিভুজের জন্য, সমকোণী ত্রিভুজ, তাহলে 5 12 মিলে অবশ্যই 13 পাওয়া যাবে তখনই যখন এটা সমকোণী ত্রিভুজ, তাহলে 5 আর 12 মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা মুখে মুখেও করা যায়। এই যে এটাও অ্যাডমিশনে আসা প্রশ্ন, এইচএসসি তো এই ধরনের প্রশ্নই আসবে যদি আসে। দুটি বলে সর্বোচ্চ সর্বনিম্ন লব্ধি, 29 কেজি ওয়েট, 3 কেজি ওয়েট, এগুলা কি মান দিয়ে দিচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন। তাহলে আমাকে বলছে আর ম্যাক্স মানে কি ভাইয়া, পি প্লাস কিউ এর মান দিয়ে দিচ্ছি 29, একক লিখতে হবে না। তারপর আমার বলছে আর মিন মানে মিনিমাম, এটা কত, পি মাইনাস কিউ, এটার মান বলে দিচ্ছে 3। ওকে, এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা লিখতে পারি পি প্লাস পি মানে 2p, কিউ কিউ কাটা, 29 আর 3 মানে হচ্ছে 32, সুতরাং পি হচ্ছে 16। পি এর মানটা 2 নঙে বসালে বা 1 নঙে বসালে আমরা কিউ এর মান পাবো 13। এটুকু পর্যন্ত কি পারা যায় নাকি যায় না, মানে আমাদের এই যে এখান থেকে এটুকু অঙ্কের মধ্যে আমরা পি আর কিউ এর মান দুইটা বের করে ফেললাম, যে সর্বোচ্চ মান 29, সর্বনিম্ন মান 3, তাহলে পি প্লাস কিউ হচ্ছে 29, পি মাইনাস কিউ হচ্ছে 3। সমাধান করে আলাদা আলাদা দুইটা ভেক্টরের মান আমরা বের করে ফেললাম, পি আর কিউ এর মান বের করলাম, পি এ হচ্ছে 16, কিউ হচ্ছে 13। আমরা কি এটুকু পারবো, পি আর কিউ আলাদা আলাদা বের করে ফেলতে পারবো না? এই পি আর কিউ বের করা যাবে না, যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ দুইটা সমীকরণ সমাধান করলে আমরা পি আর কিউ বের করতে পারবো না? পারবো। এরপরে কি বলছে, তারপরেতে কি বলি আছে, বলদয়ের মান 3 করে বাড়ানো হলো, তাহলে পি এর মান 16, কিউ এর মান 13, এদের মান আবার আমি 3 করে বাড়াবো, তাহলে বাড়ানোর পর লিখে নাও, বাড়ানোর পর পি তো আর পি থাকবে না, সেটা হয়ে গেল পি প্রাইম, সেটা হবে 16 প্লাস 3 মানে 19, আর কিউ হয়ে যাবে কিউ প্রাইম 13 প্লাস 3 সেটা হয়ে যাবে 16। 3 করে বাড়ালাম, 3 করে বাড়ানোর পর এদের লব্ধির মান এবং দিক, মানে এই যে এইটা আর এইটা, এই দুইটার লব্ধির মান এবং দিক বের করতে বলছে, বুঝছো? এদের লব্ধির মান এবং দিক বের করো যখন যদি তারা পরস্পর সমকোণে থাকে। সমকোণে থাকা মানে বইলা দিল যে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো বলছে এদের লব্ধির মান এবং দিক। কথা কি বুঝছো? তাহলে প্রথমত সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে পি আর কিউ এর মান বের করলাম 16 আর 13 সমাধান করে, এরপরে এদের প্রত্যেকের মান 3 করে বাড়াবো, তাহলে এটা হয়ে যাবে 19, এটা হয়ে যাবে 16, এবং বলছে এরা পরস্পর যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে এদের লব্ধির মান এবং দিক, মানে পি প্রাইম কিউ প্রাইম মিলে লব্ধি যেটা হবে তার মান এবং দিক বের করো। তো পি প্রাইম কিউ প্রাইম এবং আলফা দেওয়া আছে না, লব্ধির মান এবং দিক বের করতে পারবা না ভাই, কানার ভাই অন্ধ পারবে, তুমি কেন পারবা না? তাহলে এদের লব্ধির মান কত হবে, এই যে অন্য কালার দিয়ে করি, লব্ধির মান হচ্ছে √, পি প্রাইম স্কোয়ার কিউ প্রাইম স্কোয়ার, যেহেতু সমকোণে আছে তাই বলদামি কইরা 2p কিউ cos আলফা দিতে যাইও না, দিলেও সমস্যা নাই, স্যার বুঝে নিবে তুমি একটা বলদ, কারণ cos 90 মান তো 0, তো cos 90 দেওয়ার দরকার আছে ভাই? দরকার নাই। তাহলে এখানে √, পি প্রাইম মানে 19 আর কিউ প্রাইম মানে 16 স্কোয়ার, অঙ্ক শেষ। এই হচ্ছে এদের লব্ধির মান। এবার লব্ধির দিক 19 স্কোয়ার যোগ 16 স্কোয়ার, 19 স্কোয়ার যোগ 16 স্কোয়ার, আমরা পাবো 24.83 নিউটন। আচ্ছা, লব্ধির মান। আর দিক মানে কি, সমকোণে থাকা মানে দিক হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 16, ভূমি হচ্ছে 19, মানে কিউ বাই পি আর কি, লম্ব বাই ভূমি মানে কিউ বাই পি, পি এর সাথে কোনটা চলে আসবে তাহলে থিটার মান আসবে টেন ইনভার্স ওইটা, টেন ইনভার্স 16/19, তাহলে আমরা পাচ্ছি 40.1 ডিগ্রি। এই হচ্ছে লব্ধির মান এবং দিক। তোমাদের কিভাবে 0.842 ডিগ্রি আসে? তোমার মনে রেডিয়ান মোডে করতেছো,
টেন ইনভার্স 16/19, তোমরা মনে রেডিয়ান মোডে করতেছো, এই কারণে 0.842 কেমনে আসে? 40.1 ডিগ্রি আসবে। রেডিয়ান ডিগ্রি মোডে নাও ক্যালকুলেটরটা। 10 ইনভার্স 19/16 দিছো নাকি? 10 ইনভার্স এই যে অ্যাঙ্গেলটা বেরিয়েছে এটা কিন্তু ভাইয়া পি এর সাথে উৎপন্ন কোণ, পি এর সাথে উৎপন্ন কোণ। তোমরা যদি 19/16 লিখো তাহলে ওইটা পাবা কিউ এর সাথে উৎপন্ন কোণ। ওকে, তো এটুকু লিখলেই হবে, সমস্যা নেই। ওকে, এটুকু লিখলেই হবে। পারবো না আমরা? এই পারবো। এটা 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 একবার রিটেন আসছে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আরেকটা অঙ্ক দেই তোমাদেরকে, দেখি বলো তো দেখি যে এটা পারবো, সবাই একটু বলো পারবো কিনা। বলা মানে এটা পারবো? একদমই সোজা, তাই না? 9 10 এর চেয়েও সোজা লাগতেছে জিনিসগুলা। এই যে টেন থিটা, তারপর থিটার মান বের করছি, শেষ। টেন থিটার মান কেন বের করবা বলদগুলা? থিটার মান বের করবা, থিটা থিটা থিটা। এখানে এখানে কি আমি টেন থিটা বের করছি নাকি থিটা বের করছি? ছাগল। টেন থিটা তো ত্রিকোণমিতিক অনুপাত, তুমি বের করবা থিটা। আচ্ছা পারবো। তাই এবার বলো তো দেখি এটার উত্তরটা। যে আমি বললাম যে পি এর মান হচ্ছে দুইটা ভেক্টর, এর মধ্যে পি এর মান হচ্ছে 10 নিউটন, কিউ এর মান 15, কিউ এর মান 5 নিউটন, 5 না 6 নিউটন দাও, 6। দুইটা আলাদা আলাদা ভেক্টরের মান পি আর কিউ 10 আর 6। নিচের কোণটি এদের লব্ধি নয়, নিচের কোণটি এদের লব্ধি নয়, লব্ধি হতে পারে না, হতে পারে না। এ নাম্বার অপশন 17 নিউটন, বি নাম্বার 5.998 নিউটন, সি নাম্বার √2 নিউটন, √5 না 4.121 নিউটন, ডি নাম্বার 15.67 নিউটন। বলো কোনটা অ্যান্সার হবে এখানে? এ বি সি ডি। যে পারবা সে ঢাবিয়ান। নিচের কোনটি এদের লব্ধি হতে পারে না? আচ্ছা, শিমুল বলছে আলফা কোথায়? এখানে আলফা টালফা কিছু নাই, পি আর কিউ এর মান দিয়ে দিছে 10 আর 6। তো নিচের কোনটি এদের লব্ধি হতে পারে না? একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলো। দুইটা আলাদা আলাদা ভেক্টরের মান বলে দিয়েছে, পি আর কিউ এর মান বলে দিয়েছে, নিচের কোনটি এদের লব্ধি হতে পারে না। আচ্ছা, যারা 17 নিউটন উত্তর দিয়েছো তারা কারেক্ট, এবং তারা গর্বিত ঢাবিয়ান, কারণ এটা ঢাবিতে আসছে প্রশ্নটা। দেখো ভাই, এই জিনিসটা এত সোজা মনে হইতে পারে ভাই আলফা কই, বাট না। দেখো এই যে দুইটা মান 10 আর 6, এরা যদি লব্ধি গঠন করে, লব্ধির সর্বোচ্চ মান কত হতে পারে বলো? সর্বোচ্চ মান কত হতে পারে লব্ধির? 10 যোগ 6 মানে 16 নিউটন। আর লব্ধির সর্বনিম্ন মান কত হইতে পারে? 10 মাইনাস 6 মানে 4 নিউটন। তাহলে আমাদের এই দুইটা যদি লব্ধি গঠন করে, লব্ধির সর্বোচ্চ ভ্যালু হইতে পারে 16, সর্বনিম্ন ভ্যালু হইতে পারে 4। তাহলে লব্ধির মানটা 16 এবং 4-এর মধ্যে থাকবে। তাহলে লব্ধির যে কোনো মান এই 4 আর 16-র মধ্যে থাকবে। যে সর্বনিম্ন তো 4, তাহলে 4-এর চেয়ে বড় বা সমান হবে, 16-র চেয়ে বড় বা সমান হবে। এদের দ্বারা এরা বিভিন্ন অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হতে পারে, তাই না? 0 থেকে 180 যে কোনো অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হতে পারে। তো যে কোনো অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হোক, এর মানটা কি এর বাইরে যাবে? কারণ আমরা জানি 0-তে ক্রিয়াশীল হলে 16, 180-তে ক্রিয়াশীল হলে 4। তার মানে এর মাঝে যে কোনো অ্যাঙ্গেলেই তারা অ্যাক্টিভ হোক না কেন, এদের মান তো 16 আর 4-এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে।
তাহলে এদের মান যে দেখো এটা টিক চিহ্ন মুছে দিই, দেখো এদের মান এইটা হতে পারে 0, এই যে 4 আর 16 মাঝে, এটাও হতে পারে, এটাও হতে পারে, বাট এটা হওয়া কখনোই পসিবল না, এটা 16 বাইরে। তাহলে অ্যান্সার হচ্ছে 17। ওকে, ক্লিয়ার? পারবো আমরা? আশা করি পারবো। আজকের ক্লাসটাকে এই পর্যন্ত থাকবে, না আরও পড়াবো। দেখো লব্ধির কিন্তু আরও অনেকগুলো অঙ্ক আছে, এগুলো খুব সুন্দর সুন্দর অঙ্ক, এগুলো খুবই দারুণ দারুণ অঙ্ক। তোমরা চাইলে আজকে পড়াতে পারি, আর তোমরা যদি চাও যে না গরুর হাটে যাবা একটু ঘোরাফেরা করবা, তাহলে আমরা আজকের ক্লাসটা লেংদি করব না, বাট যেটুকু পড়াইছি এটুকু ভালো মতো পারতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আরও করান ভাইয়া, আরও অনেক অঙ্ক করাতে পারি চাইলে। আচ্ছা আরও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসাদুল ইসলাম বলেছে আরও। আচ্ছা আরেকটা করাই নাকি, নাকি একটা ম্যাথ ক্লাসই? আচ্ছা আরেকটা করাই, চলো আরেকটা অঙ্ক করাই। এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আজাইরা মেসেজ না দিয়ে এই এইচডাব্লিউটা সাবমিট করবা, একটি স্ক্রিনশট নিয়ে নাও। এই এইচডাব্লিউটা সমান মানের দুটি বলের লব্ধি তাদের মানের 1/3 হলে, আমি একটু বলে দিই, সমান মান মানে একটার মান পি আর একটার মান পি, এদের লব্ধি তাদের একটির 1/3, মানে লব্ধির মান হবে p/3। তো মধ্যবর্তী কোণ কত, এটাই চাইছে। সোজা অঙ্ক, একদম সহজ। নেক্সট, এরপরে দেখি তো আর কি আছে। এটা একটা দারুণ অঙ্ক, হ্যাঁ এটা দারুণ, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অ্যাসপারেন্ট যারা আছো, লব্ধি থেকে সবচেয়ে কঠিন অঙ্ক এইটাই, বাট তোমাদের কাছে কঠিন মনে হবে না, এটা আমরা করাবো, অন্যদিন করাবো, সমস্যা নেই। অনেকগুলো অঙ্ক আছে। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা অঙ্ক। ওকে, তারপরে আচ্ছা আজকে আর না করে আমরা আরও করাবো না, সমস্যা নেই। আমার নিজেরও একটু হেলথ ইস্যু আছে, তো মানে হচ্ছে তোমাদেরকে তো আমি অনেক চেষ্টা করি ভালো করে পড়ানোর, আমি চাই না কোনো এনার্জি ডাউন হয়ে ক্লাস হোক। সো আজকে এই পর্যন্তই থাকুক। স্লাইডটা আমি দিয়ে দিব, স্লাইডে যা যা আছে এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবা, এখানে যা আছে নিজেরা দেখবে, একটু প্র্যাকটিস করবা, দেখবো কে কয়টা পারো। সো দ্যাটস অল ফর টুডে। ঈদের আগে যদি ক্লাস হয় আমি অ্যানাউন্স করে আসবো, লাইভে আসবো। হ্যাঁ আমি চাইবো ক্লাস নিতে, আমাদের অফিস টফিস সব বন্ধ হয়ে যাবে, তারপর আমি তোমাদের জন্য এসে লাগলে ক্লাস নিব। আমি কিন্তু এই মুহূর্তে থাকছি অফিস থেকে অনেক দূরে, বাট আমার আসলে ঢাকার মানে আমাদের ভাইয়া যারা আছে, অফিস স্টাফ যারা আছে, তাদের কালকে থেকে ছুটি। তো আমি যদি শ্যুট করতে আসি স্টুডিওতে, অবশ্যই তোমাদেরকে জানিয়ে একটা লাইভ ক্লাস নিব। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, লাভ ইউ অল। আর যদি তোমরা আরও লব্ধি সম্পর্কে অঙ্ক জানতে চাও, লব্ধির আর্কাইভ ক্লাসটা দেখতে পারো, অথবা স্লাইডটা দেখতে পারো। যদি আমি সব করাই দিব, আর্কাইভ দেখার প্রয়োজন পড়বে না। আর তোমাদের যে সকল বন্ধুবান্ধবী এখনও আমাদের ফিজিক্স কোর্সে এনরোল করা নাই, তাদেরকে জানিয়ে দিও, ইনশাল্লাহ তোমাদের ফিজিক্সের একটা বেস্ট প্রস্তুতি হবে আমাদের সাথে। আল্লাহ হাফিজ, টাটা, লাভ ইউ অল।